চমৎকার এই শীতের পরন্ত বিকেলে আপনাকে স্বাগত জানাতে হাজির হয়ে গেলাম মিউজিক কার্নিভাল নিয়ে। আমি রায়হান এবং শুনছেন এশিয়ান রেডিও 90.8 FM। এবং এশিয়ান রেডিও 90.8 FM এ রায়হান থাকে প্রতি রবি থেকে বৃহস্পতি বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত, এবং সময়টা হচ্ছে এই মুহূর্তে ঠিক বিকেল 4:17। সো মিউজিক কার্নিভালে আপনাকে স্বাগত। আর এই চমৎকার মিষ্টি বিকেলটাতে আপনি চাইলে আপনার কথাগুলো অবশ্যই রায়হানকে জানাতে পারেন। তবে তার আগে একটু বলে নেই, মিউজিক কার্নিভালে আজকে একটা বিশেষ দিন, আমাদের সাথে একজন বিশেষ অতিথি থাকবেন। সো আশা করছি আপনার সময়টা অনেক বেশি প্রাণবন্ত যাবে, এবং অতিথিকে কিছুক্ষণের মধ্যে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তবে তার আগে বলতে চাই, আপনি যদি কিছু লিখতে চান অবশ্যই আপনার কাছে একটা অপশনই খোলা আছে। সেলফোনের মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখবেন AR স্পেস আপনার নেম, লোকেশন এবং আপনার কথাগুলো সেন্ড করবেন 2323 এই নাম্বারটিতে। আর সময়টা শুধু আপনার আর রায়হানের। সো এই সময়টাতে আপনি চাইলে আপনার পছন্দের গানটাও শুনতে পারেন। 1 ঘন্টা আপনার জন্য রেখেছি, ঠিক সন্ধ্যা 6টা থেকে 7টা। এই সময়টাতে আপনার পছন্দের গানগুলো বাজায়। রিকোয়েস্ট আওয়ার নামের একটা আওয়ার আছে আমাদের, ঠিক সন্ধ্যা 6টা থেকে 7টা। সেই সময় আপনার পছন্দের গানটার জন্য আমাকে বলবেন, আশা করছি আপনার পছন্দের গানটা বাজিয়ে দেবো। তবে এই মুহূর্তে যে গানটা আছে সে গানটাও আমার অনেক বেশি পছন্দের, এবং এই গানটার আমি যতবারই শুনি ততবারই আমাকে মুগ্ধতা আমাকে ছুঁয়ে যায়। সো এরকম একটা চমৎকার গান দিয়ে শুরু করছি আজকে মিউজিক কার্নিভাল, এবং ফিরছি ঠিক খানিকটা সময় পরে। আমি যখন ফিরবো তখনও আপনাকে আমার পাশেই চাইবো। হুকুম দিলে এই শহরে থাকবে না আর পাখি, হুকুম দিলে এই পৃথিবী আগুন দিয়ে মাখি। তোমায় ভেবে যে নিজেকে নেয় অযথা রেঙে, হুকুম দিলে সেই ছেলেটার হাত পা দেবো ভেঙে। বীর বাহাদুর যে কবিব তোমায় বেশি ছেড়ে, হুকুম দিলে পাঠিয়ে দেবো ইরাক ফিলিস্তিনে। কি ভাবতি? ক্লিক ক্লিক ক্লিক। খড়ের গাদার মধ্যে শুই ফেলে টুক করে বের করে ফেলবেন, ব্যাপারই না। আলো আর আলো। তাই? জি। তাহলে জ্বালাও দেখি, আরেকটা সুই দাও। জি। মামা সাত করে জ্বালায় দেন। আলো তো না, যেন স্টেডিয়ামের ফ্লাড লাইট। ক্লিক এনার্জি সেভিং ল্যাম্প। নো প্রবলেম, নো টেনশন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, শুনছেন এশিয়ান রেডিও 90.8 FM। সাথে আছি আমি রায়হান, এবং চলছে মিউজিক কার্নিভাল। আর মিউজিক কার্নিভালে এই মুহূর্তে সময় হচ্ছে ঠিক বিকেল 4:27। তার মানে আমরা আছি একেবারে প্রথম ঘন্টায়, এবং আজকে প্রথমেই বলেছিলাম যে আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছেন, এবং তার সাথে কথা বলার জন্য আমি স্পেশালি অনেক বেশি মুখিয়ে আছি। সো তার সাথে কথা হবে। তবে তার আগে বলছি, আমাদের বিশেষ অতিথির অনেক পরিচয়, অনেক গুণান্বিত। তার সাথে আমরা কথা বলবো। তবে তার আগে একটু দেখে নেই এই মুহূর্তে আমার সাথে কে আছে। সুপার বয় সিয়াম ঢাকা থেকে লিখেছে, একটা গান শুনতে চায় তিনি। প্রথমেই তিনি গান শুনতে চেয়েছেন। আপনার জন্য একটু ছোট্ট করে বলতে চাই, আমাদের একটা রিকোয়েস্ট আওয়ার আছে ঠিক বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত। এই প্রোগ্রামে ঠিক সন্ধ্যা 6টা থেকে 7টা সেই সময়ে একটু কষ্ট করে আপনার গানগুলোর জন্য রিকোয়েস্ট করলে আমার জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। সো আশা করছি সেই সময়টাতে আপনার পছন্দের গানগুলোর জন্য বলবেন। ম্যাজিক গার্ল নাজ শুভ বিকেল লিখেছে, এবং লিখেছে ভালোবাসার উষ্ণতা দিলাম তোমায় হাজার, আচ্ছা দুঃখ কষ্ট মুছে যাক আসুক সুখের বাহার। বাহ, চমৎকার কিছু কথা লিখেছে, এবং লিখেছে নতুন আলোর আগমন আর দূর হোক অন্ধকার, সুখ পাও সীমাহীন, শুভ হোক তোমার জন্মদিন। আচ্ছা, জুলি আমাদের খুব কাছের একজন বন্ধু, তার জন্য অনেক শুভেচ্ছা জানিয়েছেন, এবং আজকে জুলির জন্মদিন। সো আমাদের পক্ষ থেকেও অনেক শুভকামনা, এবং আপনার জন্মদিন অনেক বেশি ভালো কাটুক। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সাথে যিনি আছেন তিনি আমাদের সবার প্রিয়, স্পেশালি আমার অনেক বেশি পছন্দের একজন মানুষ, এবং একই সাথে এত গুণান্বিত যে আমি কোনটা দিয়ে শুরু করবো যায় না। প্রথমেই হচ্ছে আমি একটু অতিথির সাথে কথা বলি। হ্যালো ভাইয়া। হ্যালো। হ্যাঁ, আমাদের সাথে আছেন একই সাথে গীতিকার, সুরকার, এবং অনেক যার লেখনী অনেক বেশি স্ট্রং, এবং সাথে সামাজিক এবং সব জায়গায় তার পদচারণা কিন্তু একেবারে আমাদের সবার নখদর্পে। সো সব কিছুই আমরা তার কাছ থেকে শুনবো। তবে আমাদের স্পেশাল মানুষটির নাম হচ্ছে আব্দুল্লাহ আল মাসুম, এবং আমার খুব ক্লোজ বড় ভাই। সো ভাইয়া, এশিয়ান রেডিও 90.8 FM আপনাকে স্বাগত। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে এশিয়ান রেডিওর কোটি শ্রোতাকে অভিনন্দন জানাচ্ছি, এবং আজকের শোতে থাকবার জন্য
অনুরোধ করছি। আচ্ছা, যেহেতু ভাইয়া আমাদের সাথে আছেন এবং অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো, সো আমরা আমাদের কথার ক্ষেত্র ধরেই, কথার সূত্র ধরেই বলতে চাই, আপনি যদি ভাইয়ার কাছে কোনো প্রশ্ন থাকে অথবা জিজ্ঞাসা থাকে অথবা ভাইয়াকে উইশ করতে চাইলেও আজকে প্রথমবারের মতো আমাদের সাথে বসেছেন, সো আপনার কথাগুলো আপনি লিখতেই পারেন। সেলফোনের মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখবেন AR স্পেস আপনার নেম, লোকেশন এবং আপনার কথাগুলো সেন্ড করবেন 2323 এই নাম্বারটিতে। আচ্ছা ভাইয়া, আপনার মুখ থেকে একটু শুনতে চাই যে সাম্প্রতিক সময়ে আপনার ব্যস্ততা কি নিয়ে চলছে। আমি গত 18 বছর ধরে মূলত বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, প্রায় 17-18টা সেক্টর নিয়ে কাজ করি। এগুলো আসলে আমার জীবনের এরকম প্রাত্যহিক অংশ হয়ে গেছে এখন। এটাকে ব্যস্ততা বলি না, আমি আসলে পাশাপাশি ব্যবসা বাণিজ্যের সঙ্গেও জড়িত আছি। একটা গ্রুপ অফ কোম্পানির অ্যাডভাইজার হিসেবে আছি আমি, ড্রিম প্যারাডাইস গ্রুপে। আচ্ছা, একটা রিসোর্টের কনসালটেন্ট হিসেবে আছি, একটা রিসোর্ট মালিক সমিতির সভাপতি অরুণিমা রিসোর্ট, এবং আমি একটা ট্যুরিজম অ্যান্ড এডুকেয়ার কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছি। আচ্ছা, বিভিন্ন জনের বিজনেসকে প্রমোট করা আমার কাজ। এই প্রমোটিংয়ে কিছুটা সময় আমি ব্যয় করছি, কিছু টেলিভিশন বিজ্ঞাপন নির্মাণের সঙ্গে জড়িত আছি, সেগুলো নিয়ে কাজ করছি। আচ্ছা, এবং আমি গার্মেন্ট স্টক এক্সপোর্ট করি, কিছু ব্যবসা বাণিজ্যের কাজ আছে সেগুলোর আচ্ছা। সাথে। এবং সাথে সাথে শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে ভাইয়ার খুব চমৎকার একটা গান আমাদের এশিয়ান রেডিও 90.8 FM এ প্রতিনিয়তই বাজে এবং আমি বিশেষ করে ভাইয়ার গানের একজন ভক্ত। আজকে গানও শুনবো এবং সাথে সাথে ভাইয়া অনেক ভালো কবিতা আবৃত্তিও শুনবো। এবং আপনার যদি কোনো পছন্দের কবিতা থাকে সেটাও আমাদেরকে সাজেস্ট করতে পারেন, আমরা চেষ্টা করবো সেটাও ভাইয়ার গলা থেকে শুনতে। তবে এই মুহূর্তে আপনাকে বলতে চাই, মিউজিক কার্নিভালে একটা গান শুনে আসি, আমরা একটা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি, তারপরই আবারও ফিরছি। আশা করছি আপনি আমাদের সাথেই থাকবেন। এই রূপালীরা তারার মেলায়, উকি দেয়া মেঘের বেলায়, উদাসী মন শুধু হারা। মন প্রয়োজন অনুভবে অপার, নিবিড় এক বাঁধনের বন্যা, দূরে আছে আমারই আশা। কতদিন দেখেনি দু চোখ, নির্ঘুম চোখ বন্ধু তোমায়, তুমি কি এমন সময় তাকিয়ে আকাশ ভাবছো আমায়? Asian Radio 90.8 FM. শুনছেন এশিয়ান রেডিও 90.8 FM, সাথে আছে আমি রায়হান এবং আজকে আমাদের সাথে আছেন আমাদের বিশেষ অতিথি আব্দুল্লাহ আল মাসুম, এবং তিনি আমাদের একই সাথে বড় ভাই এবং সব দিকেই তার পদচারণা। তার কাছ থেকে শুনছিলাম তার কথাগুলো এবং শুনবো আরো অনেক কথা, অনেক মজার স্মৃতি আছে, সবগুলোই আমরা শুনবো। তবে তার আগে বলতে চাই, মিউজিক কার্নিভালে রায়হান থাকবে ঠিক রাত 8টা পর্যন্তই। সো এই সময়টাতে আপনি চাইলেই আপনার মনের কথাগুলো অথবা আপনার ভালো লাগার কথাগুলো অথবা প্রিয় মানুষকে উদ্দেশ্য করে যে কোনো কথা আপনি আমাকে জানাতেই পারেন। সেলফোনের মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখবেন AR স্পেস আপনার নেম, লোকেশন এবং আপনার কথাগুলো সেন্ড করবেন 2323 এই নাম্বারটিতে। আচ্ছা, আনিকা যাত্রাবাড়ি থেকে আমাদের সাথে আছে, লিখেছে আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমরা ভালো আছি। নাজ লিখেছে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। এবং আচ্ছা, নাজ লিখেছে আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই। ওয়ালাইকুম আসসালাম, শুভ বিকেল, ধন্যবাদ। হ্যাঁ, এবং সাথে লিখেছে ভালো আছেন তো? জি, ভালো আছি, সব সময় ভালো থাকি, সকলের শুভকামনায়, ধন্যবাদ। ভাইয়া প্লিজ কাইন্ডলি একটা গান আমার জুলি আপিকে ডেডিকেট করে করতে চাই। জিম বয় তোমাকেও বলছি প্লে করো। আচ্ছা, আজ জন্মদিন তোমার শাফিন আহমেদ। আচ্ছা, মাইলসের কথা যেহেতু চলে এসেছে, সো আমরা একটু একটা গান নিয়ে কথা বলতে চাই। আমরা অনেকেই হয়তো বা পথিক গানটার সাথে পরিচিত এবং এই গানটা একটা চমৎকার গান এবং এই গানটার সাথে অনেক স্মৃতি বিজড়িত, অনেক ঐতিহাসিক একটা মেলবন্ধন আছে এই গানের সাথে। এবং সে কথাটা এবং এই গানের লিরিসিস্টকে সেটা হয়তো বা
আমরা অনেকেই জানি না। আমরা হয়তো বা গানগুলো শুনি, কিন্তু লিরিসিস্ট অথবা গানের পেছনের যে কারিগর তাদের কথাগুলো হয়তো বা আমরা জানি না। তবে আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি এই গানের পেছনের যে মুখ, পেছনের যে মানুষ, তিনি আমাদের আব্দুল্লাহ মাসুম ভাই। সো মাসুম ভাই, আমরা একটু জানতে চাই যে এই গানটার যে আপনি লিখেছিলেন এবং এই গানটার লেখার সময় আপনি কিভাবে লিখলেন, কি অনুপ্রেরণা থেকে লিখলেন, বা কি চিন্তা করে এই গানটা লিখলেন আপনি? সৃজনশীলতার যে জায়গাটা, এটা তো আসলে শুধুমাত্র চর্চাতে শানিত হয়, কিন্তু আমি যেটা ডিপলি ট্রাস্ট করি, এটা আসলে একটা তরঙ্গের মতো। যেমন আজকে 90.8 বাতাসে কিন্তু দেখা যাচ্ছে না, জি জি, কিন্তু এর তরঙ্গ কিন্তু মানুষের হৃদয়কে তরঙ্গায়িত করছে। বাতাসের ভিতরে লুকিয়ে আছে হাজারো সিগন্যাল, রাইট? জি তো আমার মনে হয় কি যে এরকম অদৃশ্যে কোনো একটা সিগন্যাল আমাদের হৃদয়ে এসে অনেক সময় ঝংকৃত করে, এবং সেখান থেকে একটি কবিতা, একটি ছড়া, একটি গল্প, একটি গান, এই জিনিসগুলো জন্মগ্রহণ করে। আমি বোধহয় পথে হাঁটছিলাম, আচ্ছা, এরকম একটা সময়ে আমার ভেতরে এই গানটা চলে আসে। পরবর্তীতে এটাকে যখন গানের রূপ দিয়ে খাতায় লিখি, তখন খাতায় লিখতাম, এখন তো অনেক প্র্যাকটিস চেঞ্জ হয়ে গেছে, এখন ফেসবুকে লিখি, বা আমার কবিতার একটা পেজ আছে ফেসবুকে, কবিতা অথবা সুখ, সেখানেও অনেক হাজার হাজার ফলোয়ার আছে, তো ওখানে লিখেই ফেলি ডিরেক্ট। আচ্ছা, আগে এখন খাতা কলম ব্যবহারই করা হয় না, তখন খাতা কলমের যুগ ছিল, প্রায় 9-10 বছর আগের কথা বলছি। হ্যাঁ, তো এরকম প্রায় 700-800-র উপর গান আমার লেখা আছে। তার মধ্যে এই গানটা এবং আরও বেশ কিছু গান কিছু তারকা শিল্পী, ব্যান্ড শিল্পী করেছিলেন। হ্যাঁ, আচ্ছা। তারা তাদের একটা অ্যালবাম, প্রতিধ্বনি অ্যালবামে সেই গানটি করেছিল। শাফিন ভাই সেটা সুর করেছিলেন এবং গেয়েছিলেন, পথিক ছিল সেই গানটি। হ্যাঁ, এবং এই গানটা যতটুকু জানি আর কি, যে অনেকগুলো টেলিভিশন মানে একসাথে উদ্বোধনের সময় যেটা না, গাওয়া হয়েছে। আমি একটু কারেকশন করে দিই, হ্যাঁ, হ্যাঁ। এই গানটা হচ্ছে শিল্পী শাফিনের গাওয়া একটি গান, মাইলসের একটি গান। আচ্ছা, আমার আরেকটি গান, যে গানটিতে 30 জন তারকা শিল্পী কণ্ঠ দিয়েছে, বাহ, সেটা একটি দেশের গান ছিল। হ্যাঁ, আচ্ছা। গানটির শিরোনাম ছিল বাংলাদেশ। আমার আচ্ছা, আচ্ছা। কথা, সুর, আমার লেখা কথা এবং আমার করা সুর, আমার ডিরেকশন, ভিডিও এডিটিং, আচ্ছা, আমার প্ল্যানিং, আমি নিজেই প্রডিউসার ছিলাম। সেই গানটি করা হয়েছিল প্রায় আজ থেকে 16 বছর আগে, বাহ, 2001 সালে। আচ্ছা, সেটা আমি ইকিউ মিউজিক স্টেশনে প্রায় 10-12 দিন কাজ করেছিলাম। ওটা বুকিং করে 30 জন তারকা শিল্পীর ভয়েস নিয়েছিলাম, এবং পরবর্তীতে এটা আরও 5-7 দিন শ্যুট করা হয়েছিল। বাংলাদেশের অনেক প্রান্তে আমি সেটা ফুটেজ কালেকশন করেছিলাম, এবং গানটা ভিডিও তৈরি করার পর একটা চমৎকার জিনিস, মানুষের হৃদয়কে দেখলাম যে একটা দেশের গানও মানুষের হৃদয়কে এত বেশি স্পর্শ করতে পারে। এটা আমার আসলে এটার পর জানা হয়েছিল, এটা যখন অন এয়ার হয়েছিল। এটি দিয়ে প্রায় 5টি টিভি চ্যানেল উদ্বোধন হয়। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, বাহ, তা আমি মনে করি যে বাংলাদেশে অনেক সুমহান কবি, লেখক, গীতিকার, সুরকার রয়েছেন। জি, আমি তাদের থেকে মহান এটা বলি না, আমি বলি যে এই অর্জনটা আমার অত্যন্ত স্বকীয়। আমি বলি যে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে এরকম অবশ্যই। একটা প্রোডাকশন আমি করেছিলাম, এটা লেখা, এটার গীতিকার, সুরকার আমি, এটা দিয়ে 5টি টিভি চ্যানেল উদ্বোধন হয়েছে আচ্ছা, বাংলাদেশে। আচ্ছা, এর জন্য অনেকেই আমাকে আলাদা করে মানে এটার জন্য অনেক সময় কনগ্রেচুলেটও করেছে। অবশ্যই আমাদের পক্ষ থেকে আরো একবার জি, অভিনন্দন যে এত ধন্যবাদ। চমৎকার একটা কাজ উপহার দেওয়ার জন্য। জি। আমার লেখা প্রায় 100-র উপর সলো সিঙ্গার গান করেছেন, তার মধ্যে পথিক কিন্তু একটা অত্যন্ত, আমি বলবো যে উল্লেখযোগ্য গান। আচ্ছা, তার মধ্যে আরেকটা ছিল বিপ্লব করেছিলেন ইস্কা টেক্কা একটা গান, এই গানটাও হ্যাঁ। 4 মাস খুব বেজেছিল পথে। আচ্ছা, আমি সেই সময় তো আসলে একটা সময় ছিল যখন একটা ভালো কবিতা লিখতে পারলে, একটা গান লিখতে পারলে জীবনকে সম্পূর্ণ সার্থক মনে হতো। ছিল শৈশবে ছিলাম, হ্যাঁ, বা ওইটার প্রতি আরো অনেক বেশি আবেগ কাজ করতো। এবং তখন আমি একটু অ্যাড করে নেই, আমি এরকম পাগলামিও করেছি যে দেখা গেল যে আমি আমার প্রাইভেট কার নিয়ে মোহাম্মদপুর, মিরপুর, ফার্মগেট, মতিঝিল ঘুরে যখন দেখলাম যে গানটা বিভিন্ন জায়গায় বাজছে, আমি মানে ডাটা কালেকশনে নেমে পড়েছিলাম যে কোথায় কোথায় গানটা বাজতেছে। আচ্ছা। প্রায় আমি 9 থেকে 10 জায়গায় শুনেছিলাম। ইস্কা টেক্কা বিপ্লবের গাওয়া, এটা সিডি চয়েস থেকে বেরিয়েছিল গানটা, ওটা টাইটেল সং ছিল একটা ঈদের অ্যালবামে। তো আমি দেখি 9 থেকে 10 জায়গায়, চায়ের দোকানে, বিভিন্ন জায়গায় বেজেছিল। কিন্তু ওই উত্তরে হাওয়া এসে অনেক সময় জোয়ারের স্রোত ভাসিয়ে নিয়ে যায়। ও 4-5 মাস পরে ওই গানটা আমি আর এত জনপ্রিয় হলো, কিন্তু ওইটা টিকে থাকলো না। ওটা আচ্ছা। হয়তো মানুষ কেউ কেউ মনে রেখেছে,
হ্যাঁ, ওই জনপ্রিয়তা শব্দটার থেকে তাই আমি ভালো কাজকেই বেশি প্রাধান্য দিই, কারণ জনপ্রিয় এই মুহূর্তে হয়, আবার অন্য মুহূর্তে হয়তো সময়ের ব্যবধানে সেটা মিলিয়ে যায় বালিকা বেলায়। না, আমি আমি এই কথাটাই বলতে চেয়েছিলাম যে তখন তো সিডি আকারে বের হতো, এবং তখনকার সময় যেটা ছিল যে এখন তো হচ্ছে যে কোনো কাজের স্বীকৃতি হয়তো বা ফেসবুক থেকে পাওয়া যায় অথবা এরকম। না, এখন আসলে অনলাইন মাধ্যমটা অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। হ্যাঁ। যেমন এই যে রেডিওতে আমরা দুজন কথা বলছি, একটা জি। প্রোগ্রাম অন ইয়ার হচ্ছে, প্রোগ্রামটা যখন অন ইয়ার হয়ে যাবে এটা হচ্ছে ইরেজ মিডিয়া। আমি একটি টেলিভিশনেও আমার 1 কোটি দর্শক, অনলাইনে ওয়ার্ল্ড টেলিভিশন বলে একটি টেলিভিশন চলে, এটা 6 মাস চলেছে আচ্ছা। পরীক্ষামূলক সম্প্রচার। তো আমি বলি যে টিভি চ্যানেল, রেডিও, এগুলো হচ্ছে ইরেজ মিডিয়া। হ্যাঁ, একজন লেখক হিসেবে আমি জানি, ধরা যাক আমার একটা বই যদি থেকে প্রকাশন, আমার 5-6টা বই আছে, আরও হয়তো আসবে, শেষ পর্যন্ত হয়তো দেখা যাবে এগুলোই টিকে যাবে, কারণ আমার নাতি তারা হয়তো এটাও দেখবে যে দাদা লিখেছিলেন বা অনেকের হৃদয় এটা থেকে যাবে। কিন্তু ইরেজ মিডিয়ার সমস্যা হচ্ছে যে এক্ষুনি অনিয়ার হচ্ছে, এক্ষুনি তরঙ্গায়িত হচ্ছে, এবং যারা মিস করলো তো করলো, আর যারা শুনলো তো শুনলো, আর না হলে এটা বাতাসে মিলিয়ে গেল, ইরেজ মিডিয়া। তো যেটা বলছিলাম যে সিডি তো একটা ডকুমেন্টেশন আছে, কিন্তু ইরেজ মিডিয়ার ক্ষেত্রে মানে এটা অনেক সময় হারিয়ে যেতে পারে আর কি। না, আমি সেটাই বলছিলাম আর কি, যখন হচ্ছে যে কোনো কাজের স্বীকৃতি যখন চারদিক দিয়ে, যেমন এই ধরনের যে সৃজনশীল কাজগুলো, যে স্বীকৃতিগুলো আসলে এই যে রাস্তায় বা আপনি যখন যাচ্ছিলেন আর কি তখন শুনছিলেন, তো এই আনন্দটা আসলে মানে আমার কাছে মনে হয় লক্ষ কোটির মানে টাকা বা অর্থ দিয়ে এটা কখনো মাপা যাবে না, না একটা আর কি। সৃজনশীল মানুষের কাছে বা নিজের লেখা একটা গান বা লেখা একটা কবিতা যদি মানুষকে আন্দোলিত করে, অবশ্যই সেটা কবি প্রাণকে স্পন্দিত করে, এটা সত্যি। অবশ্যই। এবং এই মুহূর্তে সুপ্রিয় শ্রোতা, আমাদের সাথে আছেন আব্দুল্লাহ আল মাসুম, এবং তার কণ্ঠে, তার কাছে আমরা আমাদের অনেক আবদার আছে, তার কাছ থেকে অনেক গান শুনবো, কবিতা শুনবো, সবকিছুই শুনবো। তবে তার আগে বলতে চাই, মিউজিক কার্নিভালে আপনি চাইলেই আমাদেরকে লিখতেও পারেন, এবং আমাদের অতিথির কাছেও কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আপনি অবশ্যই করতে পারেন। সেলফোনের মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখবেন AR স্পেস আপনার নেম, লোকেশন এবং আপনার কথাগুলো সেন্ড করবেন 2323 এই নাম্বারটিতে। আচ্ছা, আনিকা এই মুহূর্তে আছে যাত্রাবাড়ি থেকে, লিখেছে ভাইয়া পথিক সংটা আমারও ভালো লাগে। আচ্ছা, ভালো লাগার কথা জানিয়েছে আনিকা। ধন্যবাদ। আচ্ছা, নাজ লিখেছে জুলি আপিকে আচ্ছা 1000 কোটি ভালোবাসা জানিয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। এই মুহূর্তে আমরা আব্দুল্লাহ আল মাসুম ভাইয়ের সাথে কথা বলছি, এবং আরও অনেক আড্ডা হবে, অনেক কথা হবে। তবে তার আগে আমরা পথিক গানটা শুনে নিতে চাই, যে গানটা আব্দুল্লাহ আল মাসুম ভাইয়ের লেখা, এবং এই গানটার পরপরই আমরা ফিরছি। আশা করছি আপনি আমাদের সাথেই থাকবেন। পথিক জানে পথের মানে বট বৃক্ষ কি, ক্লান্ত হলে চলার পথে তোমায় খুঁজেছি। পথিক জানে পথের মানে বট বৃক্ষ কি, ক্লান্ত হলে চলার পথে তোমায় খুঁজেছি। তৃষার যে আমার ভীষণ খরায় তুমি, তৃষার যে আমার ভীষণ খরায় তুমি, তোমার নামে জল খুঁজে পাই হৃদয় মরুভূমি, হৃদয় মরুভূমি। তোমার আলোয় আমি মুক্তি দেখেছি আমার, তোমার আলোয় আমি মুক্তি দেখেছি আমার।
বৃক্ষ কি ক্লান্ত হলে চলার পথে তোমায় খুঁজেছি পথিক জানে পথের মানে বট বৃক্ষ কি ক্লান্ত হলে চলার পথে তোমায় খুঁজেছি জীবন চলার মানে খুঁজি আকাশ অন্তরে সকল শুরু শেষ যে তুমি সকল শেষের শুরু তোমার আলোয় আমি মুক্তি দেখেছি আমার 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 তোমার আলোয় আমি Asian Radio 90.8 FM এখন শুরু হচ্ছে সুন্দরীদের খবর। বাংলাদেশের সেরা সুন্দরীরা আমিন জুয়েলার্সে ভিড় জমিয়েছেন, কেননা আমিন জুয়েলার্সে তাদের গহনা তৈরি করে থাকে। আপনিও আসুন আমিন জুয়েলার্সে। আমিন জুয়েলার্স লিমিটেড। Asian Radio 90.8 FM. শুনছেন এশিয়ান রেডিও 90.8 FM, সাথে আছে আমি রায়হান এবং চলছে মিউজিক কার্নিভাল। আর মিউজিক কার্নিভালে আজকে একটা বিশেষ দিন। আজকে আমাদের সাথে একজন বিশেষ মানুষ আছেন, আমাদের সবার পছন্দের আব্দুল্লাহ আল মাসুম ভাই, এবং তাকে নিয়ে আমরা কথা বলছি। তার চিন্তা ভাবনা এবং তার কাজ সৃষ্টিশীল একজন মানুষ, তার সব সৃষ্টি নিয়ে আমরা কথা বলছি এবং তার একান্ত কিছু কথা আমরা শুনবো, কারণ এই মুহূর্তে আমাদের সাথে একজন আছেন, তার নাম হচ্ছে SM আবু লাইস, হবিগঞ্জ থেকে লিখেছে। আমি অতিথির জীবনের ঘনিষ্ঠ কিছু কথা শুনতে চাই। আচ্ছা, একান্ত কিছু কথা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, যেহেতু আমাদের সাথে এই চমৎকার বিকেলটাতে তিনি আছেন এবং থাকবেন অনেকটা সময় জুড়েই। সো এই সময়টাতে আপনাকে বলতে চাই, আপনার কোনো কথা অথবা অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে চাইলে অবশ্যই লিখতে পারেন। সেলফোনের মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখবেন AR স্পেস আপনার নেম, লোকেশন এবং আপনার কথাগুলো সেন্ড করবেন 2323 এই নাম্বারটিতে। আচ্ছা, বিথি নামের একজন আছেন, রামপুরা থেকে লিখেছেন, শুনতে চাই না পারিলাম বাসতে। আচ্ছা, কি যেন বলেছেন, অনেকগুলো অনুভূতি একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে, আমি আসলে পুরোটা বুঝতে পারছি না। একটা গানের জন্য রিকোয়েস্ট করেছেন, আমি চেষ্টা করবো আপনার পছন্দের গানটা বাজিয়ে দিতে। এই মুহূর্তে আমরা একটু অতিথির কাছে যাই। আমরা জানি যে আব্দুল্লাহ আল মাসুম আমাদের বড় ভাই, তিনি কবিতা এবং সাহিত্যের তার পদচারণা রয়েছে এবং কবিতা দিয়েই আপনার শুরুটা মনে হচ্ছে কবিতা দিয়েই হয়েছিল, আমি যতটুকু জানি আর কি। আমার শুরুটা ঠিক কবিতা দিয়ে নয়, শুরুটা হয়েছিল আমি শিশুদের জন্য ছড়া লিখতে। আচ্ছা, আমি মূলত শিশু সাহিত্য নিয়ে শুরু করি 1997 সালে। আচ্ছা আচ্ছা, আমার প্রথম গ্রন্থটি সেই বছরই আসে, আচ্ছা, বিন্দুর খোঁজ নামে। পরবর্তীতে আরও 4টা বই আমার প্রকাশিত হয় এবং একটি সংকলন, যেটা আমার সম্পাদিত একটি ছড়া গ্রন্থ ছিল, ছড়ার আমি ফুলের আমি। এটা বেশ কিছু কিন্ডার গার্ডেনে তারা সহায়ক পুস্তিকা হিসেবে পড়ায়। আচ্ছা আচ্ছা। তো আমি ছড়া দিয়ে শুরু করলেও পরবর্তীতে গল্প, প্রবন্ধ এবং মানে আরও আর্টের বিভিন্ন ফর্ম, বিশেষ করে লেখার যে বিভিন্ন ফর্মগুলো আছে সেগুলো নিয়ে আমি কাজ করতে থাকি। একসময় আমি গান লেখা শুরু করি আচ্ছা, এবং পরবর্তীতে তো 100-র উপর গান আমার লেখা রিলিজড হয় এবং অনেকগুলো এখনও মেকিংয়ের পর্যায়ে আছে, এগুলো টিউন হচ্ছে। অনেক নতুন শিল্পীরা, অনেক সময় অজানা শিল্পীরাও আসে যে ভাই আমাকে দুটো গান দিবেন প্লিজ, আচ্ছা। গান লেখা খুব পছন্দ করি। আমি সবাইকে সাদরে মানে গ্রহণ করি এবং সবাইকে ইন্সপায়ার করার চেষ্টা করি, যদি দেখি যে তার ভিতর সেই মিউজিক ট্যালেন্টটা আছে এবং তার এগিয়ে যাওয়ার মতো সেই শক্তিটা ভেতরে, মেধাটা আছে।
অবশ্যই এখানে অনেকে যেহেতু সহযোগিতাও করে ইন্সপিরেশনের দিত। কথা যেহেতু চলে আসলো, তো আমি একটু বলতে চাই, একটু জিজ্ঞাসা করতে চাই যে আপনার এই যে ছড়া লেখা দিয়ে যেহেতু শুরু করা, এই যে লেখালেখির অভ্যাস, এটা কি ছোটবেলা থেকেই ছিল নাকি কারো কাছ থেকে ইন্সপায়ার্ড হওয়া, এবং সেটা মানে শুরুটা কিভাবে হয়েছিল? আমার মনে হয়, আমি যতদূর মনে করতে পারি, সম্ভবত তখন টেলিভিশন বাংলাদেশে ছিল একটা, বাংলাদেশ টেলিভিশন, এতগুলো চ্যানেল ছিল হ্যাঁ না। হ্যাঁ, আমার বয়স তখন, আমি বোধহয় ক্লাস 5-এ পড়ি। জি তখন আমাদের ওই গ্রামে প্রথম দোতলা বাড়িটা আমাদের হয়েছে, আমরা মাত্র সেই দোতলা বাড়িটা আমাদের কমপ্লিট হয়েছে, এবং আমাদের গ্রামের প্রথম টিভি সেট আমাদের ওখানে গিয়েছে, টেলিফোন আচ্ছা। সেট এসছে। এই একটা বিস্ময়কর আনন্দ অনুভূতির ভিতর দিয়ে আমি যাচ্ছি, কারণ আচ্ছা এগুলো প্রত্যেকটা জিনিসই ছিল আমার কাছে নতুন উপসর্গ, একটা উপসঙ্গ। তো এর ভেতর দিয়ে যখন টেলিভিশনে অনেক লোকজন দেখতে আসে, আমার মা দেখে, আশেপাশে গ্রামের লোকজন দেখে, একদিন হঠাৎ রাতে একটা কবিতার অনুষ্ঠানে, মানে ছড়া পাঠের একটা অনুষ্ঠানে, আচ্ছা একজন ছড়াকার এই ছড়াটি পড়ছিলেন, একটা খুব সুন্দর একটা ছড়া পড়ছিলেন। আমার মা আমার দিকে তাকিয়ে বললেন যে, তুমি পারবে এত সুন্দর করে লিখতে? আচ্ছা আমার মনে হয় যে আমার কোমল শিশু মনে সেই চ্যালেঞ্জটা এত বড়ভাবে আমি গ্রহণ করেছিলাম, এবং আমার মনে হয়েছিল যে আমি এর থেকে বেশি ভালো কিছু করে দেখাবো, আমি কেন পারবো না। আচ্ছা। এরকম একটা পজিটিভ জেদ আমাকে আসলে এই সৃজনশীল কর্মকাণ্ডের দিকে, ছড়াকার হওয়ার পেছনে, আমি মূলত ছড়াকার, মানে বাংলাদেশের অধিকাংশ মানুষ আমাকে ছড়াকার হিসেবে জানে। আচ্ছা এই ফরম্যাটে আমি অনেক পুরনো, 18 বছর ধরে কাজ করি। 3000-এর উপর আমার লেখা ছড়া আছে, অন্তত মানে 1000-1500-এর মতো প্রকাশিত। আচ্ছা, ছড়া এবং কবিতার কথা যেহেতু আসলো আর কি, স্পেশালি আপনার কিছু ছড়া এবং কবিতা আমার কাছেও অনেক বেশি পছন্দের, যদিও সবগুলো আমি এখনো পড়তে পারিনি, তবে খুব শীঘ্রই আমি আশা করছি সবগুলোই পড়ে নেব। তবে এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই আছে আপনার ছড়া কবিতা এগুলো শুনতে যাচ্ছে আর কি, সো এই মুহূর্তে আচ্ছা, আপনি একটা- শ্রোতাদের উদ্দেশ্যে যদি একটা ছড়া বা কবিতা যদি আচ্ছা, একটা ছন্দবদ্ধ কবিতাই বরং আমি পড়ে শোনাই, প্রেমের কবিতা, হয়তো আচ্ছা। ভালো লাগবে। এটার ভিতরে কিছু স্পিরিচুয়াল মানে আমি বলবো ফিলিংসও রয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, সমুদ্রকে যায় না চেনা এক ডুবেতে প্রিয়, একটু একটু করে তাকে পারলে চিনে নিও। জানা সহজ অনেক কিছু, চেনা সহজ নয়, অচেনাতে লুকিয়ে থাকে অজানা বিস্ময়। দূর থেকে নয়, চিনতে হলে কাছে আসতে হয়, মস্ত একটা আকাশ হয়ে ভালোবাসতে হয়। কেমন করে বাসবে ভালো, ছড়িয়ে দেবে মনের আলো, অবিশ্বাসের পৃথিবীতে কাউকে কাছে টেনে নিতে, প্রতি কদম পদক্ষেপে নাম না জানা ভয়। কেন এমন হয়? মানুষ কেন হয় না হরিণ, রং ধনুকের মতো রঙিন? মনে কেন এত গরল, ফুলের মতো হয় না সরল? তৃষ্ণা তোমার পাহাড় সমান, আমারও যে তাই। জল পিপাসায় কেন দুজন মিছেই কষ্ট পাই? নাজিল হলে তোমার উপর আসমানি নির্দেশ, আমার মাঝে হবে তুমি প্রশান্ত নিঃশেষ। তোমার দুহাত যদি তুমি রাখো আমার হাতে, জীবন এবং মৃত্যু তোমায় দেব একই সাথে। পতঙ্গ হও যদি তুমি আগুনের পরো, এসো আমার পুরোটা নাও, নিজের ভুবন ঘর। ডুববে নাকি সেই গভীরে, পাবে না যার তল, তোমার চোখে এক নিমিষে ঝরবে সুখের জল। দেখো আমার মুখের গড়ন গোপন শিহরণে, আমি কি নই যাকে রাখো লুকিয়ে আলিঙ্গনে? আমি কি নই অনেক শীতে গনগনে এক সূর্য, একই গানে বাজে আমার বাঁশি রণতুর্য। আমি তোমার বইয়ের ভেতর চ্যাপ্টা গোলাপ ফুল, ফুলে বদলে দেব আমি তোমার শতভুল। আমি তোমার শখের আকাশ, নাই তো কোনো মানা, এই যে দেখো আমার হাতে তোমার দুটো ডানা। বুকের বামে লাগছে ঝাঁকি, আমার মাঝে হবে পাখি, উড়তে উড়তে দেখবে তুমি আমি প্রবল ঢেউ, রক্ত অনুর প্রতি ফোটায় রঙিলা এক ফেউ। পিটুইটারির প্রবল চাপে বন্ধ হবে দম, আমি আদম, হাওয়া তুমি খেয়েছ গন্ধম। পরস্পরের জন্য দুজন খোদার রহমত, খরতাপে বরফ কুচি ছড়ানো শরবত। রক্তক্ষয়ী সংঘর্ষে পোড়াব না ট্রয়, তোমার বুকে ঝর্ণা বানাই এসো হিমালয়।
আমার আল্লাহ আমার মাঝে ক্ষুদ্রে করে বাস, তোমার প্রাণেও আছে তাহার জোরালো নিঃশ্বাস। দুই ক্ষুদ্রের মিলন যদি স্বর্গীয় সুখ পায়, ভিন্ন রূপে তারই মিলন মারফতি চিন্তায়। কিসের এত দ্বিধা তোমার, কিসের এত ভয়? আগামী দিন হবেই যদি আজকে কেন নয়? যদি আমি প্রকাশ করি সৃষ্টিরই সাত ভেদ, ঈশ্বরে মানুষে তবে থাকে না বিভেদ। তোমার ভেতর অদৃশ্যে তিনি বিরাজিত, চিনবে যখন নিজের স্বরূপ আর হবে না ভীত। নিখাদ বিশ্বাসে যদি হাতে রাখো হাত, জ্ঞান চক্ষু খুলে দেব দিয়া গোবাইয়াত। বিজলি হয়ে গর্জে উঠে ঢেউয়ে মিশে যায়, আমার ভেতর ডুববে নাকি ডুবতে সাহস চাই। বাহ, অসাধারণ অসাধারণ একটা আবৃত্তি শুনলাম এবং চমৎকার শব্দচয়নে গড়া একটা কবিতা, এবং এই কবিতাটা শোনার পর সত্যি আমি নিজেও মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করলাম। থ্যাংক ইউ এত অসাধারণ একটা কবিতা আমাদেরকে আবৃত্তি করে শোনানোর জন্য। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন এশিয়ান রেডিও 90.8 FM। এশিয়ান রেডিও 90.8 FM এর মিউজিক কার্নিভালে এই মুহূর্তে সময় হচ্ছে ঠিক বিকেল 5:01 এবং এই মুহূর্তে আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় বড় ভাই আব্দুল্লাহ আল মাসুম, এবং তার কণ্ঠ থেকে আমরা এই মাত্র একটা কবিতা আবৃত্তি শুনলাম, এবং এই আবৃত্তির পর আরও গানও শুনবো, আরও অনেক অনেক কথা হবে, অনেক আড্ডা হবে। এই আড্ডায় আপনি সামিল হতে চাইলে অবশ্যই আপনার কথাগুলো অবশ্যই আমাদেরকে জানাতে হবে। জানানোর জন্য একটা অপশনই আপাতত খোলা আছে, সেলফোনের মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখবেন AR স্পেস আপনার নেম, লোকেশন এবং আপনার কথাগুলো সেন্ড করবেন 2323 এই নাম্বারটিতে। আচ্ছা, মাসুম ভাইয়ের কাছে একটু যাই, যে এই যে কবিতা মানে আবৃত্তি করা, কবিতা মানে লেখার যে শুরুটা, ছড়ার যে লেখা শুরুটা, সেটা বললেন যে পরিবারের থেকে আপনার মায়ের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে তার একটা কথায় আপনি শুরু করেছিলেন। প্রথম যখন আপনি যে কোনো শিল্পীর জন্য, যে কোনো আবৃত্তিকারের জন্য অথবা যে কোনো লেখকের জন্য সবচেয়ে বড় স্বীকৃতি হচ্ছে মঞ্চ। তো প্রথম মঞ্চে কাজ করার যে অভিজ্ঞতা, যে কোনো স্টেজে দাঁড়িয়ে আবৃত্তি করা, সেই স্মৃতি কি আপনার এই মুহূর্তে মনে পড়ছে? আমি প্রায় ভুলেই গিয়েছিলাম সেই স্মৃতির কথা। আচ্ছা, গত সপ্তাহের আগের সপ্তাহে আমার আম্মু হোয়াটসঅ্যাপে হঠাৎ করে আমার ছোটবেলার কিছু ছবি পাঠাইলেন আমাকে। আচ্ছা, তো বলতেছে যে বাবা দেখো তোমার পুরোনো কিছু ছবি পাইছি। হ্যাঁ, তো আমি হোয়াটসঅ্যাপে এটা ডাউনলোড করে দেখি যে আমি তখন বোধহয় ক্লাস 6-7 পড়তাম, মঞ্চে বোধহয় আমি একক অভিনয় করছিলাম। আচ্ছা আচ্ছা। তখন আমার বেশ কিছু স্মৃতি মনে পড়লো যে হ্যাঁ, আমি তো বেশ কিছু পুরস্কার আসলে পেয়েছিলাম একক অভিনয় করে। পরবর্তীতে অবশ্য আমি 6-7টা নাটকে বিভিন্ন সময় টুকটাক কাজ করেছি। ফরিদা হোসেনের লেখা একটা নাটকে বিটিভিতে গিয়েছে, আমার লেখা একটা টেলিফিল্ম ডিরেকশন, টেলিফিল্মে সেখানে একটা বিশেষ ক্যারেক্টার করেছিলাম। এছাড়াও আরও 5-7টা নাটকে কাজ করেছিলাম। আমার মনে হয় কি আসলে ওই অনেক সময় জাত শিল্পী বা জাত শিল্পী তো আসলে জোর করে বানানো যায় না, অনেক সময় প্রকৃতি উপহার স্বরূপ তাদের ভিতরে শিল্প চেতনাটা এমনভাবে ভরে দেয় বা এমনভাবে তাদেরকে নির্মাণ করে দেয়, তারা অনেক চেষ্টা করলেও এর বাইরে থাকতে পারে না আর কি। তো আমার মনে হয় শৈশব থেকেই প্রকৃতির একটা বিশেষ উপহার বোধহয় আমার ভিতরে কাজ করেছে, একটা ব্রেজিং। হ্যাঁ, এটা তো অবশ্যই প্রকৃতির দান ছাড়া আসলে এত কিছু একসাথে করাটা আসলে আমার কাছে মনে হয় যে কষ্টসাধ্যই না, প্রায় দুঃসাধ্য একটা ব্যাপার। সো এতগুলো কাজ নিয়ে আপনি ব্যস্ত এবং এতগুলো কাজ সব সময় করেছেন, তো লাইফে ডিসিপ্লিনের ব্যাপারটাও একটা গুরুত্বপূর্ণ, যে এতগুলো কাজ একসাথে করা, প্রত্যেকটা জিনিস মাথায় রাখা, প্রত্যেকটা সময় নিয়ে যে চিন্তা ভাবনা করা, সময় মেনটেন করা, এই ব্যাপারটা মানে কিভাবে করতেন আপনি? যে স্পেশালি ছড়া বা কবিতা, এগুলো আমি যতটুকু জানি আর কি, কবিদের নির্দিষ্ট কোনো সময় থাকে না, যখন ভালো লাগে, ইচ্ছে হয় বা একটা প্রকৃতির কাছে যায় বা যে কোনো একটা সিচুয়েশনে যখন মুখোমুখি হয়, তখন হয়তো বা মাথা থেকে ইনস্ট্যান্ট চলে আসে। তো আপনার মানে এই লিখনি বা এটা মানে কিসের উপর ভিত্তি করে বা কিভাবে আপনি এই লেখালেখিতে? আমরা যেমন ওই যে টি শার্ট, গার্মেন্ট ফ্যাক্টরিতে টি শার্ট বানাই, ওই মেশিনগুলো আমরা তাইওয়ান থেকে নিয়ে আসি। আচ্ছা, একটা মেশিন অপারেটর মেশিন চালায়, একটা নির্দিষ্ট ছকে টি শার্ট বেরিয়ে আসে, প্যান্ট বেরিয়ে আসে। কবিতা কিন্তু সেরকম নয়, কবিতা, গল্প বা সৃজনশীল একটা গানের সুর, এটা আসলে কি মানে হৃদয়কে যতটুকু, হৃদয় যখন আন্তরিত হয়। এবং জাপানের একটা ক্যারেক্টার আছে হাইতি নাম, সেদিন আমাকে এডিবির এক
ভদ্র মহিলা, উনি খুব মানে এডিবি তো বাংলাদেশ গভর্নমেন্টকেও বড় ধরনের মানে সহযোগিতা করে বিদেশি ফান্ড দিয়ে। উনি বলছিলেন যে আমি তো আপনাকে 4-5 বছর ধরে ফেসবুকে দেখছি, আব্দুল্লাহ আল মাসুম আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি খুব আচ্ছা। অ্যাক্টিভ ওখানে ফেসবুকে। তো দেখছি আমার মনে হয় কি আপনার ভিতরে জাপানি একটা গল্প আমি পড়েছিলাম, হাইতি ক্যারেক্টারটা বসবাস করে। আমি বলি, আচ্ছা। কেমন? বলে হাইতি হচ্ছে একটা ছোট মেয়ে, সে একটা ছোট্ট ঘাস ফুল দেখেও এত বিমুগ্ধ হয়, আচ্ছা, ছোট 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 অনেক সুন্দর জিনিসগুলো দ্বারা সে খুব বেশি বিমোহিত থাকে। আমার মনে হয়েছে যে আপনার হৃদয় বোধহয় সেই হাইতি ক্যারেক্টারটার মতো কাজ করে। আচ্ছা, আচ্ছা। আসলে কি ইমোশনটাও তো হচ্ছে কাঁচামাল, মানে একটা গল্প, কবিতা, গান লেখার জন্য হৃদয় যদি আন্দোলিত না হয় তাহলে তো ওগুলো সৃজন করা যায় না। একজন লেখক কবি আসলে তার হৃদয় খুব সজাগ থাকবে, উনি খুব অনুভূতি সম্পন্ন মানুষ হবেন, এটি স্বাভাবিক। তো জীবন যখন আমরা পার করি, অনেক অনুভূতির ভিতর দিয়ে পার করি, এবং সেই সুন্দর এবং অসুন্দর বা কষ্টের অনুভূতি, দুঃখের অনুভূতি, সেই অনুভূতিগুলোকে সবাই ভাষায় অনুবাদ করতে পারে না। যারা আসলে সুন্দরভাবে পারে তারাই তো শেষ পর্যন্ত হয়তো মানুষের কাছে কবি বলে স্বীকৃতি পায়, হ্যাঁ, লেখক এবং বলে মানুষের স্বীকৃতি মনে পায়। জায়গা করে নিতে মানুষের পারে। মনে একটা জায়গা করে নেয়। আর আমার যেটা মনে হয়েছে যে জীবন মানুষের দুই রকম, একটা হচ্ছে অর্থপূর্ণ জীবন, একটা অর্থহীন জীবন। আমি দেখেছি যে একটা লোকের 20টা টাওয়ার আছে, আমার মনে হয় যে এটা অনেক সময় মিনিংলেস হইতে পারে, কারণ একটা টাওয়ার হইলে তার চলে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আজকে ভূমিকম্প হইলে 20টা টাওয়ারই একসাথে ভেঙে যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 5 কাঠা জমি আর 5000 বিঘা জমি কাছাকাছির একটা ব্যাপার, কিন্তু আমার মনে হয় যে মানুষটা সময়ের বুকে একটু স্মৃতিচিহ্ন এঁকে যেতে পারে। 5 কোটি না হোক, 5 লক্ষ হৃদয়ের সিংহাসন একটা পাকাপোক্ত তৈরি করতে পারে, এবং সে যখন মৃত্যুঞ্জয়ী হয়ে যায় এক সময়, যে তার শরীর মরে যায় কিন্তু তার ওই সুন্দর শব্দগুলো, তার কবিতাটা, তার সৃষ্টিগুলো মরে না, মানুষের হৃদয়কে ঝঙ্কৃত করে, মানুষকে আনন্দ দেয়, দুঃখ দেয়, মানুষকে ভাবায়, মানুষকে কাঁদিয়ে তোলে, মানুষকে রিলিজ করে, অপার শান্তিতে মন ভরে দেয়। এই যে মন ভরে দেওয়ার ব্যাপারটা, প্রাণ জুড়ানোর ব্যাপারটা, এটা আসলে অনেক সময় শত শত কোটি টাকা সম্ভব না। এটা হ্যাঁ, সেটাই আর যারা কি। সৃজনশীল মানুষ তাদের হ্যাঁ, পক্ষে সম্ভব, তারা সৃজনশীলতা এটা দিয়ে, করে আর কি। সৃষ্টি দিয়ে আসলে তো আমি মানুষের আসলে মনে এই সাধনায় থাকা যায়। এই সাধনাই গত 17-18 বছর ধরে আছি, এবং আমার মনে হয় কিছু কিছু হৃদয়কে আমি স্পর্শ করতে পেরেছি। মানুষের কাছে আমি যা শুনি, যেরকম মানে মানুষ যেভাবে অভিব্যক্তি দেয়, এবং এরকম অনেক দেখি যে অনেক ক্ষমতাবান ব্যক্তি, অনেক অর্থবিত্ত, অনেক শক্তিশালী ব্যক্তি, তারা যেখানে গিয়ে পৌঁছাতে পারবে না, যখন তাদের ভিতরে আমি দেখি যে তারা আমার লেখার সমজদার, বা তারা আমাকে আলাদা করে রেসপেক্ট করছে, তারা আমাকে আলাদা করে সম্মান করছে, আসলে সত্যি মনে হয় যে জীবন সত্যি সার্থক হয়েছে। হয়তো কোনো একটা জায়গায় একটু পরিচয় তৈরি করতে পেরেছি, মানুষের হৃদয়ে একটু জায়গা করতে পেরেছি, এটাই হয়তো জীবনের মূল সার্থকতা, মৌলিক জায়গা। আমি যখন থাকবো না, কিছু মানুষের হৃদয়ের সিংহাসনে আমি থেকে যাব। চমৎকার কিছু কথা আমরা শুনলাম, এবং সত্যিকার অর্থ দিয়েই আসলে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াটা আসলে কখনোই সম্ভব নয়। মানুষের সৃজনশীলতা, মানুষের সৃষ্টিশীলতা, এগুলোই মানুষের মনে জায়গা করে নেওয়ার একমাত্র হাতিয়ার আমার কাছে মনে হয়। এই মুহূর্তে আপনি আছেন এশিয়ান রেডিও 90.8 FM এর মিউজিক কার্নিভালে। আমরা একটা গান শুনবো এই মুহূর্তে, এবং তার আগে একটু বলতে চাই, আপনার কথাগুলো আপনি লিখতে চাইলে সেলফোনের মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখবেন AR স্পেস আপনার নেম, লোকেশন এবং আপনার কথাগুলো সেন্ড করবেন 2323 এই নাম্বারটিতে। এই মুহূর্তে আমাদের সাথে আমাদের বিশেষ অতিথি আজকে আমাদের সাথে আছেন, তাকে উদ্দেশ্য করে যে কোনো কথা আপনি লিখতে পারেন। 2323 নাম্বারটা খোলা আছে। এই মুহূর্তে আধারের একটা গান শুনবো, আমার অন্তর। সো আশা করছি আপনারও ভালো লাগবে, এবং এটা আমাদের অতিথির অনেক বেশি পছন্দের একটা গান। সো ফিরছি খানিকটা সময় পরেই, আমাদের সাথেই থাকুন। আমার এই অন্তর চায় শুধু যে তোমায় দেখাবো কেমনে, বলো না তোমায়। আমার এই অন্তর চায় শুধু তোমায় দেখাবো কেমনে, বলো না তোমায়।
প্রথম যখন দেখেছি আমি তোমায় প্রতি রাতে ভাবি শুধুই তোমার স্বপ্ন দেখি আমি তোমাকে নিয়ে তুমি হবে শুধুই আমার আমি শুধু ভালোবাসি তোমার ওই মুখে হাসির চাঁদ আমি শুধু ভালোবাসি তোমার ওই মুখে হাসির চাঁদ আমারে অন্তর চাই শুধু যে তোমায় দেখাবো কেমনে বলো না তোমায় আমার এ অন্তর চাই শুধু তোমায় দেখাবো কেমনে বলো না তোমায় আমি শুধু ভালোবাসি তোমার ওই মুখের হাসির চাঁদ আমি শুধু ভালোবাসি তোমার ওই মুখের হাসির চাঁদ শুধু যে তোমায় দেখাবো কেমনে বলো না তোমায় আমার এ অন্তর চাই শুধু তোমায় দেখাবো কেমনে বলো না তোমায় Asian Radio 90.8 FM. It's yours. দোস্ত ঐশ্বরিয়ার মতো চোখ, জেনিফার লোপেজের নাক, সালমা হায়েকের চুল আর সুচিত্রা সেনের পার্সোনালিটি। আরে কোথায়, কাকে দেখলি? স্বপ্নে দেখলাম বন্ধু, স্বপ্নে। এটা তো আর প্রাণের পিনাট বার না যে একসাথে সব কম্বিনেশন পাবেন। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণের পিনাট বার, একদম ফাটাফাটি কম্বিনেশন। পিনাট বার, হোয়াট আ কম্বিনেশন! প্রাণ পাউডার মিল্ক নিয়ে এলো আপনার প্রিয়জনের জন্য নতুন অফার। প্রতিটি 400 অথবা 500 গ্রাম প্রাণ পাউডার মিল্কের সাথে আরএফএল কন্টেইনার ফ্রি। জলদি কিনুন, স্টক ফুরোবার আগেই। সকালে সোনার গড়ায় হেসে হেসে দুপুরের অনেক সময় যায় ভেসে ভেসে বিকেল গড়িয়ে সন্ধ্যার আলো ছায়া তোমাকেও বেশি সুখ স্নেহ মায়া নাদিয়া নাদিয়া ফার্নিচার নাদিয়া নাদিয়া ফার্নিচার জীবনের প্রতিটি প্রিয় মুহূর্তে প্রাণের কাছাকাছি নাদিয়া ফার্নিচার। Asian Radio 90.8 FM. এই চমৎকার শীতের সন্ধ্যায় আপনাকে আরো একবার স্বাগত জানাচ্ছি মিউজিক কার্নিভালে। আপনি শুনছেন এশিয়ান রেডিও 90.8 FM এবং এই শীতের সময়টাতে আপনার জন্য হয়তোবা আমি উষ্ণতা আনতে পারবো না, তবে গানে গানে এবং আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছেন, তার কথা এবং তার আবৃত্তি
এবং গানের সুরে সুরে আপনি হয়তো বা কিছুটা উষ্ণতা পেতেও পারেন। তার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে এবং আপনি যদি কিছু লিখতে চান অবশ্যই লিখতে পারেন। সেলফোনের মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখবেন AR স্পেস আপনার নেম, লোকেশন এবং আপনার কথাগুলো সেন্ড করবেন 2323 এই নাম্বারটিতে। আচ্ছা, এই মুহূর্তে রেশমা আছেন আমাদের সাথে, কেরানীগঞ্জ থেকে লিখেছে, ভাইয়া কবিতাটা খুবই ভালো লাগলো। ধন্যবাদ রেশমা, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ আপনার মতামতের জন্য। শবনম লিখেছে, থ্যাংক ইউ মাসুম ভাইয়া এত সুন্দর একটা কবিতা শোনানোর জন্য। আর একটা কবিতা শুনতে চাই ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আরো কয়েকটা কবিতা পড়বো। হ্যাঁ অবশ্যই, যেহেতু কবি আমাদের সাথে আছেন এবং কবি মানুষ থাকলে সাথে সাথে তার গুণগ্রাহীদেরও অবতারণা ঘটে এবং এই মুহূর্তে অনেকেই আছেন, যেমনিভাবে আমাদের সাথে জুমন আছেন এবং এই সাথে সুমি আছেন, তিনিও কবিতা শুনতে চান। অবশ্যই আমাদের অতিথি আজকে কবিতা আবৃত্তি করবে, সাথে সাথে গানও গাইবে এবং একই সাথে যেহেতু গীতিকার, সুরকার এবং গায়কও, সো অনেক অনেক গান হবে, অনেক অনেক আড্ডা হবে। এবং এই মুহূর্তে আপনাকেই বলতে চাই, মিউজিক কার্নিভালে রায়হান থাকে প্রতি রবি থেকে বৃহস্পতি বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত। সো আশা করছি আপনি আমার সাথেই থাকবেন, আমাদের সাথেই থাকবেন। এই মুহূর্তে মাসুম ভাই আপনার কাছে একটু যাই, যে রিসেন্টলি আপনার ফেসবুকে একটা আইডিয়া আপনি শেয়ার করেছেন যেটা ট্রাফিক জ্যাম সম্পর্কিত, এবং যে আইডিয়াটা আমার কাছেও অনেক বেশি দুর্দান্ত লেগেছে এবং চমৎকার একটা আইডিয়া। সো এই আইডিয়াটা কিভাবে আপনার মাথায় আসলো এবং এই আইডিয়াটা যদি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে একটু শেয়ার করতেন। আসলে ট্রাফিক জ্যাম কিন্তু একটা দুরারোগ্য ব্যাধির মতো হয়ে গেছে আমাদের বর্তমান শহরে, অসুস্থ নগরীর মতো হয়ে গেছে। একটা তথ্য আপনাকে দিই যে ওই 80,000 কোটি টাকা কিন্তু আমাদের তেল গ্যাস অপচয় হয়ে যায় পথে এই ট্রাফিক জ্যামে প্রতি বছর। আপনি একবার ভেবে দেখুন, যদি এই টাকাটা সেভ করা যায় তাহলে 10 বছরে একটা যদি 50%ও সেভ করা যায় কোনো একটা আইডিয়ার ভিতর দিয়ে, তাহলে 40,000 কোটি টাকা যদি প্রতি বছর বাঁচে তাহলে 10 বছরে 4 লক্ষ কোটি টাকা হয়। একটা দেশের, একটা রাষ্ট্রের ধনী হতে কতদিন লাগে? আমরা মধ্যম আয়ের একটা দেশ হিসেবে আছি, তা আমরা যদি এগিয়ে যাবার জন্য, অনেক সময় বলা হয় যে দেখো সঞ্চয়ের উপর নির্ভর করে কিন্তু ভবিষ্যৎ। আর সেই সঞ্চয়টা যদি এমনও হয় যে আমরা বাঁচি কতদিন, 60 বছর গড়ায়ু, তার মধ্যে যদি আমাদের 10-15 বছর ট্রাফিক জ্যামে আমাদেরকে বিনা কারণে কাটিয়ে দিতে হয়, এটা কোনো কাজের কথা হতে পারে না। তা আমি আসলে তো ট্রাফিক জ্যাম বলে তো কোনো কথা না, আমি আসলে এই যে 3 কোটি বেকার, আমি সারাক্ষণ ভাবতে থাকি কিভাবে এদেরকে অন্তত কোনো একটা আইডিয়ার ভিতর দিয়ে এই প্রবলেমটা সলভ করা যায়। আমি সারাক্ষণ ভাবতে থাকি এই ট্রাফিক জ্যাম, মানে আমার কথা হচ্ছে যে আমার বুদ্ধিদীপ্ততা, আমার জ্ঞান বা ঐশ্বরিক কোনো জ্ঞানের কোনো উপহার যদি মানুষের কাজে লাগে তাহলে আমার জীবনটা সার্থক মনে হয়। আমি জীবনটাকে সার্থক করতে চাই, আমি নিজেকে আনন্দিত করতে চাই এবং মানুষের জন্য যদি কোনোদিন কিছু করে আমার মৃত্যু হয় তাহলে বোধহয় আমি সবচেয়ে বেশি সুখী বোধ করবো। তা আমি এরকম গত 6-7 বছর ধরে ভাবছিলাম যে ট্রাফিক জ্যামটা কিভাবে সলভ করা যায়, তো এরকম অনেকগুলো পথে আমি ভেবে একটা জায়গায় আটকে গেছি, মাঝখানে আটকে গেছি, কিন্তু শেষ করতে পারছিলাম না যে আসলে কিভাবে সলভ করা যায়। শেষ পর্যন্ত একটা আইডিয়া আমি ডেভেলপ করলাম, যেই আইডিয়াটা 8ম শ্রেণীতে পরে একটা শিশু থেকে শুরু করে একজন ডক্টরেট সবাই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছে, আলহামদুলিল্লাহ। যে আমি বলি যে এটা যদিও এখন এক্সিকিউট হয় না, এই কোনোদিন যে হবে না এর কোনো নিশ্চয়তা নেই এবং হওয়া উচিত এটা আমি মনে করি। কারণ আইডিয়াটা এটা হচ্ছে এত কঠিন একটা সমস্যার, এত বিশাল একটা সমস্যার যদি এত খুব সাধারণ একটা সিম্পল একটা মানে একটা পদক্ষেপের মাধ্যমে যদি এটাকে সমাধান করা যায়, কেন নয়? আমরা একটা আইডিয়া তো পৃথিবীকে পরিবর্তন করতে পারে, অবশ্যই একটা আইডিয়াকে জীবনকে পরিবর্তন করতে পারে। তো একটা আইডিয়া যদি ট্রাফিক জ্যামকে সলভ করতে পারে, আমি ভেবে দেখলাম যে ডিসেন্ট্রালাইজ যদি করতে হয় বা সে ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে হয়, ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে গেলে হাজার হাজার কোটি টাকা খরচের ব্যাপার আছে। ডিসেন্ট্রালাইজ করতে গেলে সিটিকে সেটা অনেক সময়ের ব্যাপার আছে, 7-8-10 বছর। কিন্তু এখন যে অবস্থা হয়ে গেছে 1 ঘন্টার পথ আমরা 4 ঘন্টা 4.5 ঘন্টায় যাই। আমি সিঙ্গাপুর থেকে আমি এয়ারে আসলাম 4 ঘন্টায়, হ্যাঁ, আপনার ওই যে চাঙ্গি এয়ারপোর্ট থেকে শাহজালালে, আর শাহজালাল থেকে আমি গাড়ি নিয়ে এলিফ্যান্ট রোড পর্যন্ত একটা কাজে আমি একটা মিটিং এসেই ধরতে হয়েছিল। মিটিংয়ে গেছি আমার 4.5 ঘন্টা সময় লেগেছে। হাউ ইট কামস, মানে এই জিনিসগুলো আমাকে খুব ব্যথিত করেছে। তো আমি একটা আইডিয়া ডেভেলপ করেছি। এই আইডিয়াটা আপনি একটু আগে বলছিলেন ব্রেকের আগে, ডিসিপ্লিন শব্দটা, তাই না? আমি আসলে ডিসিপ্লিন ব্যাপারটাকেই ইমপ্লিমেন্ট করতে চেয়েছি। আমি আসলে একটা এটার নাম দিয়েছি থিওরিটার, যে টাইম ম্যানেজমেন্ট সেগমেন্ট থিওরি। কিরকম এটা? এখন কিন্তু আমরা হুড়ুহুড়ি করে সবাই এক সময়ে পথে নামি, হ্যাঁ, আমাদের স্কুলগুলা, সরকারি অফিসগুলা, বেসরকারি অফিস সবগুলো একই সময়ে স্টার্ট হয়, একই সময়ে শেষ হয়, ফলে আমরা একসাথে পথে নামি। আমরা তো পথে নামি প্রয়োজনে, আমি বলেছি যে একটু আগে পরে করে
যদি এই আচ্ছা। জিনিসটাকে আমরা প্র্যাকটিসটা একটু চেঞ্জ করি, আমাদের পুরনো ব্রেনটাকে একটু যদি নতুন করে সাজিয়ে নিই, আচ্ছা। তাহলে কিন্তু প্রবলেমটা ইন্টারেস্টিং হইতে সলভ হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। আমি এই আওয়ামী লীগ অফিসের বেশ কিছু বড় নেতা নেত্রীর সাথে কথা বলেছি। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রায় 180-90 জন এমপি মেম্বার হিসেবে আছেন। আচ্ছা। ওখানে একটা জিনিস পোস্ট করলে সহজেই তারা সবাই পেয়ে যান। হ্যাঁ, হ্যাঁ। তো আমি এই টেকনোলজির সুবিধা নিয়ে তাদের সবাইকে জ্ঞাত করেছি। আমি ফেসবুকে এটা যখন অনলাইনে আমি এটাই করেছি, আমার আইডিয়াটা দিয়েছি, তাদেরকে ট্যাগ করেছি। দেখেছি যে সব জায়গায় একটা ভালো ভাইব এবং তারা এপ্রিসিয়েট করছে। হয়তো এটা মাননীয় প্রধানমন্ত্রীর এটা নজরে গেলে বা ওনার দৃষ্টি আকর্ষিত হলে, একটা মানুষের জনমত তৈরি হলে, সবাই যদি ভালো মনে করে এটা হয়ে উঠতে পারে। আইডিয়াটা হচ্ছে, মূল আইডিয়াটা বলি, আইডিয়াটা হচ্ছে আরেকবার বলি শ্রোতাদের জন্য, অনেকে হয়তো ফেসবুকে এটা লগ ইন করেনি বা দেখেনি। তো আইডিয়াটা হচ্ছে যে সরকারি অফিসাররা এখন তো 10টা থেকে অফিস করে, হয়তো তারা 1-2 ঘন্টা আগে থেকে অফিস শুরু করলো, তাহলে আচ্ছা। তাদের বেরোতে হবে আরও 1 ঘন্টা আগে। হ্যাঁ, তারা 8টা থেকে হয়তো বা 9টা থেকে তারা 3টা-4টা পর্যন্ত অফিস করলো। বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলি হয়তো 11টা বা 12টায় শুরু হয়ে 6টা-7টা পর্যন্ত অফিসগুলো চললো। আচ্ছা। এবং স্কুল কলেজগুলো বিকেলে নামিয়ে আনলে তেমন কোনো ক্ষতি হয় না। অনেকে বলে যে বাচ্চারা তাহলে খেলবে কখন? বাচ্চারা সকালে খেলবে, বাচ্চারা টিফিনের টাইমে খেলবে, খেলার ব্যবস্থা একটা করা যাবে, এরকম কোনো ক্ষতি নাই। যদি 40,000 কোটি টাকা বাঁচে আর যদি দেখি যে আমার ক্ষতি হয় না 10 লাখ টাকারও, তাহলে ওটা মেনে নেওয়া উচিত। হ্যাঁ, তো আমি স্কুল কলেজগুলো যদি বিকেলে চলে আসে, তাহলে মানুষ তো প্রয়োজনে পথে নামে, তারা মানুষ 3 ভাগে পথে নামবে। তার মানে হলো, ব্যাপারটা হলো এরকম, খুব ইন্টারেস্টিং, সিম্পল, যে প্রয়োজনে যখন পথে নামবে 3 জন 3 ভাগে পথে নামবে, তখন এতে 30%, 25-30% সলভ হয়ে যাবে। আর মিশরে যেমন রাতে চলে শহর, আচ্ছা। হ্যাঁ, রাতে কিন্তু তারা খুব জেগে থাকে 60-70% লোকজন। তো আমার যেমন ফ্যাক্টরিগুলো চলছে, আমার দেশের ফ্যাক্টরিগুলো চলছে, আমার দেশের অনেক প্রোডাকশন ইন্ডাস্ট্রিগুলো চলছে, যেগুলো লেবাররা দিনে কাজ করার বদলে যদি তারা দিনে ঘুমায় রাতে কাজ করে, হ্যাঁ, সেখানেও 20-30% সলভ হতে পারে। ওইটার জন্য কিছু তাদের শপিং সেন্টার, কিছু গাড়ি ঘোড়া, এটা সেটা কিছু থাকলো, হ্যাঁ, আচ্ছা। ওদের সাথে তাল মিলিয়ে চলার জন্য। এটা তো সম্ভব। সরকার তাদেরকে একটু ইনসেনিটিভ বাড়াই দিল, অথবা ট্যাক্স কিছুটা কমাই দিল, অথবা তাদের একটু বাধ্যতামূলক করে দিল। এইটা তো একটা গভর্নমেন্ট একটা বৃহত্তর স্বার্থে এই স্টেপ নিতেই পারে। অবশ্যই। এবং আমি সবাইকে অনুরোধ করেছি যে দেখুন, মনে করুন আমি নিতান্ত ক্ষমতাহীন মানুষ, একজন অক্ষেত্য মানুষ, একজন সাধারণ মানুষ, আমি নাম পরিচয়হীন একজন মানুষ, ধরে নিই না আমি একজন কৃষকের সন্তান। আমি কে, এটা তো বড় কথা নয়। আমার নামটি যদি মুছেও যায় কোনো দিন, এরকম একটা কিছু হওয়ার মাধ্যমে যদি 50-60% ট্রাফিক জ্যাম সলভ হয়ে 40,000 কোটি টাকা একটা দেশের, আমাদের দেশের বা অন্য দেশের সলভ হয়, আমার নামটা যদি মুছেও যায় ইতিহাস থেকে বা বিতর্ক ওঠে আসলে কে এটা নিয়ে আইডিয়াই করেছিল, এটা আমার বড় ইস্যু না, আমি ক্রেডিট চাই না। আমি চাই যে আমি যখন অফিসে যাব, আমি কাজে যাব, একই সময় আমার 4টা-5টা মিটিং থাকে, অনেকগুলো কাজ করতে পছন্দ করি, অনেক ধরনের কাজ করি। যেমন যে কাকরাতে আমার ইনভেস্টমেন্ট আছে, এটা নিয়ে একটা বায়ারের সাথে কাজ করতেছে, আমার ফরেন বায়ার থাকে, তারা সময় কিন্তু খুব তারা খেয়াল করে, সময়ের জ্ঞানটা তাদের ভালো আছে। সময়ের ব্যাপারটা, তার 2-3 দিনের জন্য দেশের বাইরে থেকে, সাউথ আফ্রিকা, ইজিপ্ট, ইরান থেকে আসে, তো তাই সেখানে 1 ঘন্টা দেরি হয়ে গেলে আমি খুব এটা কষ্ট পেয়ে যাই, মানে অনেক সময় বিব্রত হতে হয়। এগুলো ইচ্ছা করেও অনেক সময় মেনটেন করা যায় না। তো আমি মনে করি যে আমি যদি আরামে কাজ করতে পারি, 1 ঘন্টার পথ 1 ঘন্টা 10 মিনিটে যেতে পারি, তাতেই আমার শান্তি। আমার ব্যক্তি পর্যায়ে, আপনার ব্যক্তি পর্যায়ে রিলিজ হলো, আরাম হলো। হ্যাঁ, আমার নামটা এখানে থাক বা না থাকে এটা বড় ইস্যু না। এই সামাজিক যে সংগঠনগুলো আছে এবং বাংলাদেশের যারা সাংস্কৃতিক সংগঠনগুলো আছে, যারা বুদ্ধিজীবী আছেন, যারা সচেতন মানুষ আছেন, আমি মনে করি আপনি একটা সাধারণ স্টুডেন্ট হন না, আপনি আপনার মতো করে আপনার টাইমলাইনে লেখেন না যে এরকম একটা ডিসিপ্লিনের মাধ্যমে ট্রাফিক জ্যাম সলভ করা গেলে, প্রিয় গভর্নমেন্ট, প্রিয় শেখ হাসিনা আমাদের নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী, আপনি এটা নিয়ে কেন ভাবছেন না? আমরা যদি একসাথে 1 কোটি মানুষ একসাথে লিখি এবং এই ইউনিটি যদি তার মনের ভিতরে টনক নড়ায়, গভর্নমেন্টকে একটা জিনিস ভাবতে শেখায় এবং এর ভিতর দিয়ে আমাদের দেশের টাকাটা দেশে রয়ে যায়, অসুবিধাটা কি, সমস্যাটা কি? হ্যাঁ, আমি বলবো যে সমস্যাটা হলো যে অনেক সময় আমরা নতুন জিনিসকে গ্রহণ করতে সময় লাগে। এই নতুন একটা আইডিয়া আমি 6-7 বছর পরিশ্রম করে আপনাদের জন্য করেছি, এটা আপনাদের জন্য একটা উপহার। হয়তো এই উপহারটা আপনার মাধ্যমে আমার কাছে আসতে পারতো, তা না হয়ে হয়তো আমার মাধ্যমে আপনার কাছে এসে। প্রকৃতির উপহার যার মাধ্যমে আসুক সেটাকে গ্রহণ করুন, একটা আইডিয়াকে গ্রহণ করুন। এই গ্রহণ করার ভিতর দিয়ে চলুন না আমরা আমাদের দেশের 40,000 কোটি টাকা ইয়ারলি বাঁচিয়ে আমরা 4 লক্ষ কোটি টাকা আমাদের দেশের সম্পদ দেশে রাখি। তেল গ্যাস রাস্তায় নষ্ট করে আর সময় নষ্ট করে 20 বছর আয়ু নষ্ট করে কি লাভ? এই সময়টা আমরা গান লিখবো, শুরু করবো, বেড়াবো, মজা করবো, অনেক কিছু করতে পারি। চমৎকার একটা আইডিয়া। এবং সাথে সাথে এটাও বলতে চাই শ্রোতাদের উদ্দেশ্যে যে
বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতম ত্যাগ আমরা করতেই পারি। সো এটা আমাদের একটু সবাই যদি আমরা সবার জায়গা থেকে একটু সচেতন হই এবং এই বিষয়টা এই আইডিয়াটা আমরা ছড়িয়ে দিই তাহলে হয়তো বা খুব দ্রুত একটা আমরা ফলাফল দেখতে পাবো এবং আশা করছি আপনারা সবাই যারা এই মুহূর্তে শুনছেন তারা ব্যাপারটা নিয়ে ভাববেন এবং আপনার ভাবনার ফল হিসেবে এই ভাবনাটা ছড়িয়ে দেবেন আরেকজনের মাধ্যমে আরেকজনের মধ্যে। সো সুপ্রিয় শ্রোতা, আপনি শুনছেন এশিয়ান রেডিও 90.8 FM, সাথে আছে আমি রায়হান এবং চলছে মিউজিক কার্নিভাল। এবং মিউজিক কার্নিভালে আজকে আমাদের সাথে আছেন একজন বিশেষ অতিথি আব্দুল্লাহ আল মাসুম ভাই, এবং তার কাছ থেকে আমরা শুনছিলাম একে একে অনেক কথা শুনছিলাম, অনেক এক্সপিরিয়েন্সের কথা শুনছিলাম, একটা গবেষণার কথা শুনলাম এবং সাথে সাথে অনেক ছড়া, কবিতা এবং গান নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে একটা গান নিয়ে একটু কথা বলতে চাই। এই গানটা এশিয়ান রেডিও 90.8 FM আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি এই গানটা এবং অনেকবার বাজিয়েছি, ছোট্ট স্বাধীন দ্বীপ। এই গানটা নিয়ে একটু কথা বলতে চাই। এই গানটার মানে লেখা থেকে শুরু করে গানটার চিন্তা ভাবনা, এই গানটা শোনার পর আমার কাছে যেটা মনে হয়েছে যে একটা মানুষ একটা স্বাধীন দ্বীপের মতো। এরকম আপনার চিন্তা ভাবনাটা কিরকম ছিল আর কি? ওই যারা কবি তাদের হৃদয়ে তারা সৌরজগৎ লুকিয়ে রাখতে পারেন, তাদের হৃদয়টা আসলে এতই বড় হয় যদি তিনি সত্যিকার অর্থে সেরকম আমি বলবো দ্রোহী, প্রেমিক, বিধ্বংসী এবং মানে আমি বলবো সময়ের বুকে রেখাপাত করার মতো পদক্ষেপ পদচিহ্ন রাখবার মতো যদি তার সেই হৃদয়ের শক্তি, আসলে একজন পোয়েট কিভাবে হয়, একটা হৃদয়ের শক্তি যদি থাকে, পরাশক্তি থাকে তাহলেই তো হয়। অবশ্যই। তো আমার যেটা মনে হয় পাশাপাশি এটুকুও বলি, মানে প্রেম মানে কিন্তু জীবন, যেখানে প্রেম আছে সেখানে জীবন আছে। আর জীবনে প্রাণ জাগিয়ে বেঁচে থাকতে হলে প্রেম ছাড়া কোনো গত্যন্তর নাই। কেন আমি বলি, আমি অনেক অসুখী মানুষ দেখেছি যারা বিলিয়ন বিলিয়ন টাকার মালিক, এরকম হাজার হাজার কোটি টাকার মালিক আমি অন্তত 35 জনকে চিনি যারা নিজেরা খুব অসুখী বোধ করে, মনে হয় কি নাই কি নাই। হ্যাঁ, মানে একটা তারা ফ্রাস্ট্রেশনে বুকে, তারা কষ্টে, তারা দিচ্ছি এডিক্টেড, অনেক রকম তাদের ভিতর অনেক আমি প্রবলেম দেখেছি, মানসিক জটিলতা, কষ্ট, হতাশা, এগুলো দেখেছি। সব থেকেও না পাবার একটা হতাশা আছে, কিন্তু না কি নাই সেটা আমি দেখেছি যে জীবনকে একমাত্র একটা দূরবীন দিয়ে দেখলে মহাজগতের মহাকাশ থেকে শুরু করে পাতালের একদম সর্বনিম্ন পর্যন্ত একসাথে দেখা যায়, সেটা হচ্ছে প্রেমের দূরবীন। যে কারণে আপনি দেখেন না চিন্তা করে যে প্রেম ছাড়া জীবনে আছে কি, যেমন আপনার ঈশ্বর প্রেম, আপনার মানব প্রেম, আপনার দেশপ্রেম, আপনার নারী প্রেম একজন পুরুষ হিসেবে, অথবা আপনি দেখেন এখানে প্রকৃতি প্রেম, প্রেমের বাইরে তো আসলে কিছু নাই। হ্যাঁ, প্রেম হচ্ছে জীবনের মানে জীবনে প্রাণ জাগিয়ে বাঁচার জন্য অবিচ্ছেদ্য অংশ এবং প্রার্থনার ন্যায় একটা অত্যন্ত উঁচু স্তরের একটি সাধনা এবং আমি বলবো যে ইবাদতের জায়গার মতো আর কি। কারণ প্রেম না করলে আপনি স্রষ্টার সাথে সৃষ্টি হয়ে যদি প্রেমের রসে মশগুল থাকতে না পারেন তাহলে আপনি স্রষ্টাকেও পাবেন না আপনার ভেতরে। আর দেখেন, আপনি আজকে মরে যান, আপনি মরে গেলে দেখবেন আপনার এই রায়হান আজকে হয়তো অনেকে SMS করছে, অনেকে প্রশংসা করছে, কাল হয়তো আবার সময়ের সাথে আরেক ফারহান চলে আসবে, রায়হানকে ভুলে মানুষ ফারহানকে গ্রহণ করবে এবং আপনার শরীরটা মাটিতে মিশে যাবে। আসলে আপনি কি ছিলেন? আপনি ছিলেন তো একটা সোল, তাই না? আমি কি আছে? আমি একটা সোল, যার হৃদয়টা যত বেশি আলো বিকৃত করবে এবং ঈশ্বরের যে নূরটা আপনার ভিতরে একটা ফোঁটা আছে, আমার ভিতরে একটা ফোঁটা আছে, এটা যত জলজন্ত হয়ে ফুটে উঠবে সে ততটা গ্রহণীয় হবে এবং মানুষের হৃদয়ের রাজত্বে সে সিংহাসন লাভ করবে। হ্যাঁ, আমরা তো ওই যে আত্মাটা দেখা যায় যে আমরা যখন মরে যাই তখন আমাদের ওই ইনভিজিবল সোলটাই চলে যায় এবং বলে না যে স্রষ্টা সর্বত্র বিরাজমান, আমাদের সকলের ভিতরে তিনি লুকিয়ে আছেন। এই শক্তিগুলোকে, ছোট ছোট আলোগুলোকে যদি আমরা একত্রিত করতে পারি, সেটা যে কি ভয়ঙ্কর একটা সৃজনশীল শক্তিতে রূপান্তরিত হতে পারে এবং সেটা যে আমাদেরকে খুব বিস্ময়কর কোন জায়গায় উড্ডয়ন করাতে পারে সেটা আমরা জানি না। আমাদের মনে করি সমস্ত সফলতার পেছনে একটা শব্দই লুকায়িত আছে, সেটা হচ্ছে যে আমরা একত্রিত হতে পারছি কিনা, একতাবদ্ধ হতে পারছি কিনা। আমাদের দেখেন না জীবনের দিকে তাকিয়ে, আমাদের একজনের খ্যাতি আছে কিন্তু টাকা নেই, যার টাকা আছে তার হয়তো ক্ষমতা নেই, যার ক্ষমতা আছে তার হয়তো অবস্থান নেই, যার অবস্থান আছে তার মনে সুখ নাই, যার সুখ আছে মনের মানুষটা হয়তো তার পাশে নেই। আবার যার সবগুলো আছে, বিরল কিছু মানুষ আছে তাদের সবগুলো আছে একসাথে থাকার পরও দেখবেন যে তার ইহকালটা আছে কিন্তু পরকালটা নেই। আবার ইহকাল পরকাল আছে, এরকম একটা দুইটা লোক পাইবেন, কিন্তু ইহকাল পরকাল থাকলেও দেখবেন যে তার জীবনের সার্থকতা সে খুঁজে পাচ্ছে না। অপূর্ণতা থেকে কোথায় অপূর্ণতা, কোথায় সার্থকতা? এই আমি খুঁজে বের করেছি, সার্থকতাটা হচ্ছে আপনি যখন মানে 10টা মানুষের জন্য কোনো কিছু প্রত্যাশা না করে কোনো একটা কিছু করতে পারবেন, তাদের জন্য দোয়া করুন, তাদের জন্য প্রার্থনা করুন, বা কিছু না পারলে একটু সহযোগিতা করুন, কিছু না পারলে তাকে একটু অনুপ্রাণিত করুন, ভালো কাজে একটু পাশে থাকুন। এই জিনিসগুলো যখন করতে পারবেন বা তাদের বিপদে আপদে যখন একটু পাশে থাকার মন মানসিকতা আপনার তৈরি হবে, তখন দেখবেন যে আপনার জীবনটা ধীরে ধীরে সার্থক হয়ে উঠছে, মনে হচ্ছে যে আসলে এই জীবনটা ভ্যালুয়েবল। হ্যাঁ, আসলে কিন্তু আমরা
শুধুমাত্র নিজের ভিতরে কেন্দ্রীভূত থাকতে আমরা আসিনি এই জগতে। আমাদের আরও বড় রুহানি ফাইসালা আছে, আমাদের ভিতরে আরও বড়, আমি বলবো যে ঐশ্বরিক মাসাল্লা আছে। এই জিনিসগুলো যদি আমরা জানতে পারি, আমরা যদি সেই ভেতরের সেই স্পিরিচুয়াল থিংগুলোকে আমরা আবিষ্কার করতে পারি, তাহলে আমি মনে করি যে ইহকাল পরকালের সঙ্গে আমরা জীবনকে সার্থক করতে পারি। আসলে জীবনকে সার্থক যদি করতে পারি, তাহলে জীবন মধুর এবং জীবন সুন্দর, এবং এটা সুন্দরতম একটা জায়গায় চলে যাবে। হ্যাঁ জি, চমৎকার কিছু কথা শুনলাম, এবং সাথে সাথে ছোট্ট স্বাধীন দ্বীপটা আসলে এরকম একটা চিন্তারই ফসল। ও আচ্ছা, আমি গানটা নিয়ে কথা বলতে যে অন্য জায়গায় চলে গিয়েছিলাম। এই গানটা আসলে একটা, আমি হঠাৎ করে ওই যে আমি বললাম না যে তরঙ্গের মতো ভেসে আসে, হঠাৎ করে এরকম আমার ভেতরে এই গানটা এসেছিল। পরে এটা 6-7 বছর আগে আমি শুরু করে নিজে নিজে গাইতাম। আমি এটা পরে লিখে রাখলাম কবিতার আকারে, ফেসবুকে এটা পোস্ট করা আছে আমার কবিতার পেজে। এখানে একটা মজার কথা বলি, না বললেই নয়। এই যে আমাদের আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি হলেন ওবায়দুল কাদের সাহেব, তখন তিনি মন্ত্রী, তো উনি আমার ফ্রেন্ড লিস্টে ছিলেন না। হঠাৎ করে উনি উঠে এসে লিখলেন নিউ রিলম ইন বাংলা পোয়েট্রি, হ্যাঁ, বাংলা কবিতায় নতুন স্রোত। হ্যাঁ, তো আমি দেখলাম যে এই কবিতাটা আমার মনে হয়, বা এই লিরিকটা, এই কথাটা, গানের কথাটা মানে একদম সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ, এবং মানে নানান রকম মানুষদের, এবং অনেক ছেলেমেয়েরা খুব পছন্দ করেছে। আমার ফ্রেন্ড লিস্টে অনেক বন্ধুরা পছন্দ করেছে, সিনিয়র জুনিয়র, এবং অনেকেই পছন্দ করেছে। আমার মনে হলো যে একসময় যেটা রেকর্ড করা দরকার। 15 বছর আগে কখনো জীবন নামে আমি আমার লেখা, সুর করা, গাওয়া একটি গান করেছিলাম, হ্যাঁ, আমার ডিরেকশনে, ভিডিও ডিরেকশনে। 15 বছর পর আমি আমার লেখা, আমি আসলে শিল্পী নিজেকে তৈরি করা আমার কাজ নয়, আমি হলাম শিল্পীর ফ্যাক্টরি, শিল্পী তৈরি করা আমার কাজ। এ পর্যন্ত 100-এর উপর শিল্পী আমি তৈরি করেছি, যারা আপনার ওই যে গান করে, উপস্থাপনা করে, বা সংবাদ পাঠক হিসেবে কাজ করে। কেন আপনাদের কলিগে যে তুজা রিজাউল কথা, সে আমার হাতে তৈরি। আমার ছোট বোন বিবিসিতে নিউজ পড়ে, শারমিন আখি, সে আমার নিজে হাতে তৈরি। হ্যাঁ, এরকম অনেক ছেলেমেয়ে যারা আবৃত্তি করে, গান করে, উপস্থাপনা করে, তারা তৈরি। শিল্পী বানানোটা আমার মূল কাজ, কিন্তু তারপরও কখনো কখনো কিছু কাজ নিজেরই করতে ইচ্ছে করে। তো এই গানটি আমি আসলে পরে রেকর্ড করলাম, এক সময় রেকর্ড করে, তো এখন কয়েকটি রেডিওতে যাচ্ছে। আপনারা চালিয়েছেন, আপনার শোটা তো আমি মাঝে মাঝে শুনি, গাড়ি ড্রাইভ করে যখন একা একা আসি যাই, সে সময় এটা আমার জন্য একটা টনিকের মতো কাজ করে। ক্লান্তির মধ্যে ট্রাফিক যাবে, আমি আপনার গানগুলো শুনি, মানে আপনার শোয়ের গানগুলো শুনি, আমার নিজের গানটা উপভোগ করি। আপনাকে এই ফাঁকে ধন্যবাদ দিলাম, এবং বাকি যারা টিম মেম্বার আছে এশিয়ান টিভি, এশিয়ান রেডিও এবং টেলিভিশনে, তাদেরকেও ধন্যবাদ জানাই। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ এত চমৎকার একটা গান শ্রোতাদেরকে উপহার দেওয়ার জন্য, এবং এই অসাধারণ গানটা আমরা এই মুহূর্তে শুনবো। সুপ্রিয় শ্রোতা, আপনি শুনছেন এশিয়ান রেডিও 90.8 FM, সাথে আছে আমি রায়হান, এবং সময় এই মুহূর্তে ঠিক সন্ধ্যা 5:51। আমরা এই গানটা শুনবো, এবং তারপর আরও একটা গান আছে, এবং একটা বিরতির পর আমাদের নিউজের বিরতি আছে, তারপরে আমরা ফিরে আসছি। সো আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। এই মুহূর্তে আব্দুল্লাহ আল মাসুম ভাইয়ার ছোট্ট স্বাধীন দ্বীপ, এই গানটা শুধু আপনার জন্যই। ছোট্ট স্বাধীন দ্বীপ, আমি ছোট্ট স্বাধীন দ্বীপ, খরচা কিছু হলেও নগদ, কিনে ফেলি সৌর জগৎ। খরচা কিছু হলেও নগদ, কিনে ফেলি সৌর জগৎ, তারপরে তা বানিয়ে দেই প্রিয়তমার ঠিক। ছোট্ট স্বাধীন দ্বীপ, আমি ছোট্ট স্বাধীন দ্বীপ, ছোট্ট স্বাধীন দ্বীপ, আমি ছোট্ট স্বাধীন দ্বীপ। দেশের আইন চলে না আমার দ্বীপে, আকাশে ওড়ে রঙিন অচিনি পাখি, বাতাসে গান করে যায় গঙ্গা পরি, জরুরি কাজ ফেলে তাই শুনতে থাকি। ভাবনার জলে আমি ফেলি না তো আমার অতি স্বাদের ছিপ। একটা ছোট্ট স্বাধীন দ্বীপ, আমি ছোট্ট স্বাধীন দ্বীপ, খরচা কিছু হলেও নগদ, কিনে ফেলি সৌর জগৎ। খরচা কিছু হলেও নগদ, কিনে ফেলি সৌর জগৎ, তারপরে তা বানিয়ে দেই প্রিয়তমার ঠিক। ছোট্ট স্বাধীন দ্বীপ, আমি ছোট্ট স্বাধীন দ্বীপ,
ছোট্ট স্বাধীন দ্বীপ, আমি ছোট্ট স্বাধীন দ্বীপ। ইচ্ছে হলে ছেড়ে ছুড়ে আসতে পারো, আমাকে আরো ভালোবাসতে পারো। পাহাড়ের চূড়োয় বসে মেঘ দেখাবো, সাগরের ঢেউয়ে চড়ে মূর্ছা যাব, হৃদয়ে বানাবো সন্দীপ। একটা ছোট্ট স্বাধীন দ্বীপ, আমি ছোট্ট স্বাধীন দ্বীপ। খরচা কিছু হলেও নগদ কিনে ফেলি সৌর জগৎ, খরচা কিছু হলেও নগদ কিনে ফেলি সৌর জগৎ। তারপরে তা বানিয়ে দেই প্রিয়তমার টিপ। ছোট্ট স্বাধীন দ্বীপ, আমি ছোট্ট স্বাধীন দ্বীপ। 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 Asian Radio 90.8 FM। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারা, হয়তো তোমারই জন্য লগ জাগলে কে ইয়েস বন্ধুরা, হারানো দিনের কথা কখনই ভুলবার নয়। তাই হারানো দিনের গান, স্মৃতি কথা, হারানো বন্ধুকে নিয়ে গোল্ডেন হিটস আছে তোমার পাশে। আর ঠিক সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার। আর শুনতে টিউন করো এশিয়ান রেডিও 90.8 FM। দেখো না চাইয়া মন তাহলা তোমার পাইয়া, দেখি তোমার নয়ন ঘুরাইয়া, আমি যে তোমার প্রাণ জুড়াইয়া। দেখো না চাইয়া মন তাহলা তোমার পাইয়া, দেখি তোমার নয়ন ঘুরাইয়া, আমি যে তোমার প্রাণ জুড়াইয়া। একটু কাছে দাও না, একটু জুড়ে ও বাবুজি परदेसिया, একটু কাছে দাও না, একটু জুড়ে ও বাবুজি परदेसिया। প্রাণ পাউডার মিল্ক নিয়ে এলো আপনার প্রিয়জনের জন্য নতুন অফার। প্রতিটি 400 অথবা 500 গ্রাম প্রাণ পাউডার মিল্কের সাথে আরএফএল কন্টেইনার ফ্রি। জলদি কিনুন, স্টক ফুরোবার আগেই। রাত দিন হরদম চলে আরএফএল পাম্প, সব থেমে যায় তাও থামে না আরএফএল পাম্প। রাত দিন হরদম চলে আরএফএল পাম্প, পান্ড বাজারে কৃষি কাজে বাড়ি ঘরে বেশি পানি তুলিতে আরএফএল এর গুণগান সারা দেশে বাঁচিয়ে দেয় বিদ্যুৎ খরচ, আর ওয়ারেন্টি কার্ড তো আছেই। অটো থার্মাল প্রোটেক্টেড আরএফএল দীর্ঘস্থায়ী পাম্প। রাত দিন হরদম চলে। Asian Radio 90.8
ওয়েলকাম ব্যাক বন্ধুরা, শুনছেন এশিয়ান রেডিও 90.8 FM, সাথে আছে আমি রায়হান এবং চলছে মিউজিক কার্নিভাল। মিউজিক কার্নিভালের এই মুহূর্তে সময় হচ্ছে ঠিক সন্ধ্যা 6:18। তার মানে আমরা আছি রিকোয়েস্ট আওয়ারে। সো আপনি চাইলে আপনার পছন্দের গানটা অবশ্যই আমার কাছ থেকে শুনে নিতেই পারেন। একটা অপশনই খোলা আছে, সেলফোনের মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখবেন AR স্পেস আপনার নেম, লোকেশন এবং আপনার পছন্দের গানটার কথা লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটিতে। এবং আজকে আমাদের সাথে একজন বিশেষ অতিথি আছেন এবং তিনি আমাদের সবার প্রিয় আব্দুল্লাহ আল মাসুম ভাই, এবং তার কাছ থেকে শুনছিলাম এতক্ষণ অনেক অনেক চমৎকার কথা, গান, কবিতা এবং একই সাথে সৃজনশীলতার অনেক অনেক পর্ব, অনেক অনেক পদক্ষেপ, সবকিছু শুনছিলাম। তার আরও অনেক কথা শুনবো, অনেক আড্ডা হবে এবং আমাদের সাথে অতিথি থাকবেন ঠিক সন্ধ্যা 7টা পর্যন্তই। সো আশা করছি তার কাছে কোনো প্রশ্ন থাকলে অথবা জিজ্ঞাসা থাকলে আপনি অবশ্যই করতে পারেন। সেলফোনের মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখবেন AR স্পেস নেম, লোকেশন এবং আপনার জিজ্ঞাসার কথা সেন্ড করবেন 2323 এই নাম্বারটিতে। আচ্ছা, আনিকা যাত্রাবাহী থেকে একটা গানের জন্য রিকোয়েস্ট করেছেন, আমি চেষ্টা করবো আপনার পছন্দের গানটা বাজিয়ে দিতে। জাহিদ কুমিল্লা থেকে লিখেছেন আমাদেরকে, পলাশ ঢাকা থেকে আছেন, মন মাঝিরে এই গানটা শুনতে চান। ফারুক ধিতপুর থেকে লিখেছে, আচ্ছা ডেমরাতে তিনি আছেন, তিনিও একটা গান শুনতে চায়। MD শাহাদাত হোসেন কেরানীগঞ্জ থেকে লিখেছে, হ্যালো ভাইয়া কেমন আছেন? হ্যাঁ মাসুম ভাই, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। জি ধন্যবাদ। ইজমা চাঁদপুর থেকে লিখেছে, মাসুম ভাই আমি আপনার নিউ ফ্রেন্ড, আচ্ছা আমিও আপনার মতো ছড়াকার হতে চাই, কিছু অ্যাডভাইস দিবেন প্লিজ। ছড়া লিখবার জন্য প্রথমত লেখালেখি করবার যে নেকটা আছে সেই নেকটা থাকতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত ছড়া একটা গ্রামাটিক্যাল কিছু ইস্যু আছে, যদিও সৃজনশীলতায় সেটা হচ্ছে 20-30% একটা ইস্যু বেসটা ঠিক করার জন্য। যেমন ছড়ার মধ্যে অন্তঃছন্দ থাকে, অন্তমিল, যেটা অন্তমিল থাকে, হ্যাঁ। যেমন ভালোর সঙ্গে আলো, আলোর সঙ্গে কালো, হ্যাঁ এটাতে পটু হইতে হবে। তারপর যে ছন্দ এবং তাল লয়ের একটা সন্নিবেশন এখানে থাকে, যেমন এখানে বৃত্তের কিছু খেলা আছে, মাত্রা বৃত্ত, অক্ষর বৃত্ত, হ্যাঁ এরকম কিছু বৃত্তের খেলা আছে, যে কিভাবে এটা ভেঙে ভেঙে এগোনো যায় এবং যখন কেউ পড়বে সেটা যেন একটা সুরলহরি তুলে একটি নুপুর পরা মেয়ের মতো স্বচ্ছন্দে এগিয়ে যেতে পারে, সেখানে যেন কোথাও আটকে যেতে না হয়, হ্যাঁ একটা প্রবাহিত ঝর্ণার মতো যেন সেটা স্বচ্ছন্দ হয় এবং বক্তব্য যেন সেখানে থাকে, একটা মজা থাকে। এই জিনিসগুলোকে শুরুটার মধ্যে একটা চমক থাকে, শেষটার মধ্যেও একটা চমক থাকে এবং অল্প কথায় একটু ভেতরের একটা চমৎকারিত্ব, কোনো একটা সাবজেক্টকে ফুটিয়ে তোলার সুস্পষ্ট একটা বিষয় তুলে ধরার মতো একটা ব্যাপার থাকে। এই জিনিসগুলো খেয়াল রেখে তারপরে ভিতরে যদি নেকটা থাকে, এটা এখন যে কোনো কিছু নিয়ে হতে পারে। যেমন আমার একটা ল্যাপটপ নিয়ে একটা ছড়া হতে পারে, যেমন একজন আরজে নিয়ে একটা ছড়া হতে পারে, একটা যে কোনো একটা সাধারণ একটা বৃক্ষ নিয়ে ছড়া হতে পারে, পাখি নিয়ে ছড়া হতে পারে। ছড়ার তো বিষয়বস্তু এবং লিখতে এক সময় লেখক, গাইতে গাইতে গায় না। এবং মানে আপনি লেখা শুরু করে দিন, আশা করছি মানে আপনিও একজন ভালো ছড়াকার হতে পারবেন। থ্যাংক ইউ লেখার জন্য। MD শাহাদাত হোসেন আছেন, কেরানীগঞ্জ থেকে লিখেছেন, আচ্ছা থ্যাংক ইউ লেখার জন্য। কিশোরগঞ্জ বাজিতপুর থেকে একজন লিখেছেন, সোহেল তার নাম, আমি একজনকে ভালোবাসি, তার নাম হচ্ছে শিল্পী। আচ্ছা শিল্পীকে আচ্ছা বলে দিলাম আমরা আপনার ভালোবাসার কথা। সুপার বয় সিয়াম আছেন ঢাকা থেকে লিখেছে, একটা গান শুনতে চাই। এছাড়াও আরও অনেকেই আছে, সবার কথাগুলো বলবো, তবে তার আগে একটু মাসুম ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা মানে এই মুহূর্তে আমরা একটা গান নিয়ে একটু কথা বলতে চাই, রংধনু একটা গান আছে, এই গানটা নিয়ে একটু আমরা কথা বলতে চাই। এই গানটার নেপথ্যে আসলে আপনার ভূমিকা এবং এই গানটা নিয়ে যদি একটু কিছু বলতেন। আসলে এরকম অন্তত অনেক গান আছে যেসব গানে আমি লিখি, সুর করি, কম্পোজ করি, এটা নিজে হাতে রেকর্ড করি বা এটা ভিজুয়াল ভিডিও ডিরেকশনে কাজ করি, এডিট করি। এই গানটা তো আসলে জাস্ট আমার লেখাই শুধু, মানে আমি লিখেছি এইটুকুই, গীতিকার হিসেবে আমার যতটুকু ভূমিকা। এটা বহুদিন আগে থেকে সে গান করে, নাম হচ্ছে সীমান্ত, নামটা সুন্দর এবং তার গানের প্রতি প্রচণ্ড ভালোবাসা আছে। তো লাস্টে তার 4-5 নাম্বার অ্যালবামের জন্য বোধহয় সে হঠাৎ একদিন আমাকে ফোন দিল 7-8 বছর পরে, যে আমি তো সীমান্ত, আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। কি ব্যাপার সীমান্ত, গানের কি খবর? বলে এই তো আপনি আমাকে মনে রেখেছেন। বলে আমি নিশ্চয়ই মনে রেখেছি, গানের মানুষ প্রাণের মানুষ, মনে রাখবো না কেন, কি খবর? বলে আমি তো গানটা ছাড়ি নাই, এখন নতুন অ্যালবাম করতেছি, এখন আপনার কিছু গানের লিরিক আমার দরকার। আচ্ছা, তো সে এলো, সে এসে হঠাৎ করে আমাকে একটা খাম গুজে দিল। কিসের খাম? যে আপনার গত অ্যালবামে কিছু গান গিয়েছিল, আপনার টাকাটা পরিশোধ করা হয়নি, আপনি তো কোনোদিন আমাকে টেলিফোনও করলেন না। আমি বলি ও আচ্ছা,
বকেয়াটা বেশি দিনের হয়ে গেল না। তো গল্প করতে করতে এক সময় যে আপনার তো কিছু গান আছে কবিতা ভেঙে, কবিতাগুলো আমার খুব পছন্দ, কবিতা ভেঙে কিছু লিরিক করে দেন। তো আমি দু একটা করে দিলাম। সে বলল যে যদি কিছু মনে না করেন, আমার তো একটা টিউন করা আছে, আচ্ছা এই নিলয় না কি নাম যেন একটা সুরকার, আচ্ছা। তাই তার একটা টিউন, সে বলে এই টিউনটা আমার খুব ভালো লেগেছে, আপনি কি একটু কাইন্ডলি একটু কষ্ট করে আজকে রাতে একটু আমার টিউনটার উপর একটা লিরিক বসিয়ে দিবেন, একটা নতুন লিরিক লিখে দিবেন। তা আমি সাধারণত টিউনের উপর লিখি কম, কারণ তখন মিটার, সুর, তাল অনেক কিছু খেয়াল, তখন একটা বিষয়ের মধ্যে আবদ্ধ থেকে করতে হয়, একটা মানে চলে আসে, লিমিটেশন চলে আসে। মানে আমার নিজের মতো স্বচ্ছন্দ গতিতে চলবো, পরে সুরকার এটার উপর সুর দিবে, এটা তাহলে মজা বেশি, স্বাধীনতাটা বেশি পাওয়া যায়। তথাপি আমি সিদ্ধহস্ত, সবকিছুই পারি, যেহেতু সুরের ভাষাটা জানা আছে। তো আমি ওটার উপর পরে বসে বসে, তখন আমি উত্তরা ভারতে থাকি, আচ্ছা উত্তরা ভারতে থাকি, আমি ওখানে বসে বসে রাতে খুব লিখলাম আর কি, লিখে তাকে টেক্সট করে দিলাম মেসেজে। আচ্ছা সে এটা পরের দিনই আবার রেকর্ড করে আমাকে ফেসবুকে ইনবক্স করে দিল তার মিউজিক ডিরেক্টর। আচ্ছা হ্যাঁ, যে এই যে আপনার গানটা রেডি হয়েছে, আপাতত ভয়েসটা দিয়েছি। পরে ধীরে ধীরে ওই অ্যালবাম বের করলো, একটা অনুষ্ঠান করলো। গানটা মোটামুটি আমার মনে হয়েছে আখি আলমগীরির সাথে গিয়েছে, সে গিয়েছে। গানটা ভালো লাগে আর কি যখন শুনি। আচ্ছা, এই গানটা আমরা শুনবো, তবে তার আগে আমরা এতক্ষণ অনেক বিষয় নিয়ে কথা বললাম, একটু ব্যক্তি আব্দুল্লাহ আল মাসুম বিষয়ে আমরা একটু কথা বলবো। সাথে সাথে এইটা একটু বলতে চাই যে কোনো সৃজনশীলতার সাথে জড়িত মানুষজন যেমন ভাবে সমাদৃত হয়, তেমনি বিব্রতকর অনেক ঘটনা জীবনে চলে আসে। তো মানে ব্যক্তিগতভাবে আমার জিজ্ঞাসা যে আপনার এতদিনের কাজের অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই অনেক বেশি অনেকের মনে জায়গা করে নিয়েছেন এবং অনেক জায়গা থেকে অনেক সমাদৃত হয়েছেন, অনেক স্বীকৃতি পেয়েছেন। তো কোন স্বীকৃতিটা বা কোন জায়গায় আপনার যেটা হচ্ছে একজন শিল্পীকে যখন নিজের মনের মতো করে মূল্যায়ন করা হয়, সেটা মনে সবসময় গেঁথে থাকে, তো কোন জায়গাটায় আপনার এখনো মনের মধ্যে গেঁথে আছে যে এই স্বীকৃতিটা বা এই অর্জনটা আমার কাছে মনে হয়েছে যে এখনকার পর্যন্ত সবসময় স্মৃতিতে রাখার মতো একটা অর্জন? আচ্ছা, মানে এখানে আমি না আমার জীবনের ভালো অভিজ্ঞতাগুলোকে যেরকম অর্জন মনে করি, আমি খারাপ এবং কষ্টের অভিজ্ঞতাগুলোকে মনে করি যে এটাও একটা এক্সপিরিয়েন্স, একটা জীবনের অর্জন। হ্যাঁ, তো আমি ভালো মন্দ সুখ দুঃখ মিলিয়ে তো জীবন হয়, তো সবগুলোকেই আসলে আদরে সাদরে গ্রহণ করবার মতো একটা মন তৈরি করে ফেলেছি। আচ্ছা, এখন আমি মনে করি অনেকে দুঃখে কাতর হয়ে যায়, অনেকে কষ্টে বেকুল হয়ে যায়, অনেকে মানে অনেক সময় নিজের দুঃখের সময়গুলোকে হ্যান্ডেল করতে পারে না। আমি বলি, দেখো তুমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। হ্যাঁ, মানুষেরই আবেগ হচ্ছে 10 রকম, হাসি, রাগ, কান্না, দুঃখ, অনুভূতি। তো ওগুলোর থেকে শীতটাকে উঁচু রাখতে হবে, এভারেস্টের উপরে যেন তোমার শীতটা থাকে। হ্যাঁ, ওগুলো থাকবে খরগোশের মতো, তোমার পায়ের কাছে আসবে, আনন্দ আসবে, দুঃখ আসবে, বিষাদ আসবে, হতাশা আসবে। তুমি যদি ভেঙে পড়ো, 10টা মানুষকে অনুপ্রাণিত কি করে করবে? তুমি যদি কষ্টে বেকুল হয়ে পড়ো, আকুল হয়ে পড়ো, তখন সমাজের জন্য তোমার ভূমিকাটা তুমি কি করে রাখবে? তো তোমাকে অনেক সময় অনেক কষ্ট সহ্য করতে হবে। আর আমি আরেকটা কথা বলি যে ডায়মন্ড পৃথিবীর সবচেয়ে কিন্তু দামি একটা পদার্থ। এইটার জন্ম বিকাশটা যদি কেউ একবার খেয়াল করে, তাহলে বুঝতে পারবে যে এই প্রকৃতির থেকে এই শিক্ষাটা নিতে পারলে বুঝতে পারবে যে পৃথিবীর সবচেয়ে দামি পদার্থটা হওয়ার পিছনে জন্ম ইতিহাস, এটা কিন্তু কয়লার খনিতে হয়, এটা কিন্তু রূপার খনিতে হয় না, এটা কিন্তু সোনার খনিতে হয় না। যেটা আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় পয়লা যে কম দামি জিনিস, এটা একটা কয়লা, হ্যাঁ, যেটা আমাদের কদর নাই, মূল্যহীন একটা বিষয়, সেই জায়গায় কিন্তু ডায়মন্ড উৎপন্ন হয়। এবং ডায়মন্ড কিভাবে উৎপন্ন হয় এটা দেখা কিন্তু আরো মজার ব্যাপার। এটা কিন্তু আরো মজার তথ্য। 10 দিকে তীব্র চাপে ডায়মন্ড উৎপন্ন হয়। এটা কিন্তু বৃষ্টির ভিতর দিয়ে প্রকৃতি পারতো যে বৃষ্টির ভিতর দিয়ে ডায়মন্ড ছুঁড়ে ছুঁড়ে মানুষের দিকে ফেলবে, এটা করেনি। কোনো গাছেও ধরে না, এমন কোনো পাহাড়েও এটা জন্মায় না, বা এটা কিন্তু অন্য কোনোভাবে শিলাবৃষ্টির সাথে শিলা তো ডায়মন্ডের মতোই, শিলা না পড়ে ডায়মন্ড পড়তে পারতো, অনেক কিছু হতে পারতো, সেরকম কিছু কিন্তু প্রকৃতি করেনি। প্রকৃতি আমাদেরকে শিক্ষা দিয়েছে, যখন তুমি অনেক মূল্যবান কিছু গড়তে যাবে বা করতে যাবে বা অনেক মূল্যবান কিছু হবে, হ্যাঁ, অনেক দামি কিছু হয়ে উঠবে, তখন তোমাকে 10 দিকের এই চাপটা নিতে হবে। এইটার বাইরে আসলে কেউ না। তো হাসি মুখে যারা এই চাপটাকে নিতে পারে, সেই ধৈর্যটা রাখতে পারে, ধৈর্যের জন্য কিংবদন্তি হতে পারে। এবং মানুষের ছেলে মানুষই আছে আশেপাশের অনেক মানুষের, মেচুর মানুষের 50-এর উপর বয়স, 60-এর উপর বয়স, তাদেরও অনেক রকম ছেলে মানুষই আছে। এবং আমাদের দেশ এগিয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় যেটা কঠিন সত্য আমি উপলব্ধি করেছি, নেগেটিভ থট, মানে
এটাকে বলা হচ্ছে যে খারাপ চিন্তা, যে আমি সাঁতার শিখতে যাব, যদি ডুবে মরে যাই, এবং ভালো কাজকে সমাদৃত, ডুবে যদি হ্যাঁ। মরে যাই, এই যে ভয়টা, আমি বলি এই অমূলক ভয়টাই হচ্ছে জয়ের পথে সবচেয়ে বড় বাধা। আমি অনেককে বলেছি যে দেখুন মানে ভয়কে করো জয়, ভয় করে কি হয়। আমার এই দুইটা লাইনই একটা বড় দর্শনের মতো কাজ করতে পারে মানুষের জন্য। এবং পজিটিভলি যদি আমরা বিচার করতে পারি, মাথাটাকে যদি পজিটিভলি কাজে লাগাইতে পারি, কোনো কিছুই আসলে কঠিন না। যেমন ছোট্ট করে বলি, আমি একটা ওল্ড হোম করতে চাচ্ছি খুব শীঘ্রই। আচ্ছা, অসাধারণ। হ্যাঁ, তো এখন সেক্ষেত্রে আমি ওখানে ওই যে আমার ছোট খালাদের একটা আছে, তো ওদের ওইটা আমি রেন্ট করার জন্য কথা বলেছি যে আমি কত টাকা রেন্ট পেতেন এটা আমি দেবো। হ্যাঁ, আচ্ছা। আমি সমাজের 10টা লোককে ডেকেছি, আমার বাবাও বলেছেন পাশে থাকবেন, আমার মামা বলেছেন, আমার আত্মীয় স্বজনকে কনভিন্স করেছি, আমার যারা আত্মীয় স্বজন কাছের মানুষরা আছে তারা বলেছে তাদের সাধ্য অনুযায়ী, সেটা 1 টাকা হোক, সেটা 1000 টাকা হোক, সেটা 1 লক্ষ টাকা হোক, তারা যে আমরা একটা 5টা অসহায় মানুষের পাশে দাঁড়াবো। এটা দাঁড়ানো কঠিন কিছু না, মনের ব্যাপার। যে আমি 20 কেজি চাল কিনে দিলাম, 10 জনের মমতায় যখন 5টা মানুষ বাঁচবে, তখন এটা একটা ভালো কাজই, খারাপ কাজ নয়। আর এটা শুধু দান খয়রাত বা যে এই সামাজিক কার্যক্রম কেন, এটা যে কোনো প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে, যে কোনো নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে, যে কোনো ভালো কাজের জন্য, যে কোনো কিছু গড়ে তোলার জন্য, একটা জিনিস ধ্বংস করা খুব সহজ, খুব সহজ, যে কেউ পারে। একটা ম্যাচের কাঠি দিয়ে আগুন লাগিয়ে একটা ইন্ডাস্ট্রি ধ্বংস করে দিতে পারে, কিন্তু ইন্ডাস্ট্রি একটা যে তৈরি করে, সে জানে যে কত রক্ত ঘাম এটার পেছনে ঝরাতে হয়েছে, এটার জন্য পায়ের জুতা কতবার ক্ষয় করতে হয়েছে, এটার জন্য কত রাত বিনিদ্র থাকতে হয়েছে, এটার জন্য কত কষ্ট, কত ত্যাগ, কত তিতিক্ষা স্বীকার করতে হয়েছে। একটা ইন্ডাস্ট্রিকে হয়তো পূর্ণ প্রতিষ্ঠিত হয়নি, অর্ধ প্রতিষ্ঠিত হয়েছে বা অর্ধের বেশি প্রতিষ্ঠিত হয়েছে, এই পর্যন্ত আসাটা সহজ নয়। যদি সহজ হতো তাহলে সকলেই পারত। যারা পারে তারা নিশ্চয়ই সাধারণ মানুষ নয়, তারা নিশ্চয়ই অসাধারণ ক্ষমতা, অন্তত মানসিক ক্ষমতার অধিকারী, এবং তাদের সাহস আছে নেতৃত্ব দেওয়ার। আজকে সকালে আমি আমার যেমন যে অনলাইনে একটা টেলিভিশন চলে এবং স্যাটেলাইটে চালিয়েছে 6 মাস, একটা টেলিভিশন ওয়ার্ল্ড টিভি, এটাতে আমরা পোস্ট দিয়েছি। সাদেক খান বলে একটা ছেলে আছে, 7ম শ্রেণীতে সে পড়াশোনা করতো, সে ছিল সবচেয়ে কম বয়সী মুক্তিযোদ্ধা। তো সে যখন ট্রেনিং নিতে ইন্ডিয়াতে গিয়েছে, তখন ট্রেনাররা তাকে ট্রেনিং দিবে না। কেন দিবে না? কারণ তোমার বয়স কম, তুমি ক্লাস 6-7-এ পড়ো, এত ছোট বাচ্চাকে ট্রেনিং দিব না, অস্ত্র দিব না হাতে। কিন্তু তার কান্নার কাছে পরাজয় স্বীকার করে তারা ট্রেনিং দিতে তাকে বাধ্য হয়েছে। এবং যখন সমর যুদ্ধে পাকিস্তানিদের সাথে গোলাগুলি চলছে, তখন একটা সময় যে মুক্তিযোদ্ধারা এমন একটা অবস্থা চলে এসে যে তারা পিছু হটতে তারা বাধ্য। এই সময় একজনকে অন্তত সামনে গোলাগুলি করতে থাকতে হবে, যেন বাকিরা পিছিয়ে সরে যেতে পারে। এই সময় কিন্তু সাহসটা দেখালো এই ছোট্ট ছেলেটি, 7ম শ্রেণীতে পড়া এই সাদেক। সে করলো কি, সে গুলি করতে এমনভাবে গুলি করতে থাকলো বিচ্ছিন্নভাবে, অন্যরা পিছে সরে গেল। সে বাংকারে আছে, হ্যাঁ, যখন তারা চলে গেল তারা ভাবলো সাদেক মারা যাবে। সুবে সাদেকের সময় এসে দেখে না সাদেক বেঁচে আছে। লড়াই করেও সাহস দেখিয়েও বেঁচে থাকা যায়, মরেই যাবে এমন নয়। এবং উল্টো ঘটনা ঘটেছে কি, পাকিস্তানিরা উল্টো তারা পিছু উঠেছে, তারা ভেবেছে তারা খুব অর্গানাইজ, এবং তারা যেভাবে গুলি করছে আমরা এটা পেরে উঠবো না, 2-4 জন মারা গেছে, আমরা পিছু উঠি, এবং তারা পিছু উঠে গেছে। তাহলে এখান থেকে বোঝা যায় যে বয়সে কম হলে যে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা থাকবে না, সেই সাহসটা থাকবে না, অন্যের চেয়ে বেশি সাহস থাকবে না, এমন নয়। হ্যাঁ, সেই সাহস এবং যুদ্ধ করার জন্য, ভালো যোদ্ধা হওয়ার জন্য বয়স একটা ব্যাপার, কিন্তু অনেক সময় অল্প বয়স হলেও প্রকৃতি তাদের এই উপহারটা দিয়ে দেয়, যেমন সাদেককে দিয়েছে। এখান থেকে আমরা শিখতে পারি যে নেতৃত্ব দেওয়ার মতো সাহস যদি ছোটদের থাকে, তাহলে আমাদের বড়দেরও উচিত যে তুমি একটা ভালো কাজ করছো, আমি তোমার পিছনে দাঁড়াই। হ্যাঁ, আজকে রায়হান তুমি যদি একটা ভালো কাজ করো, আমি এটা চিন্তা করব না যে আমি আমার জীবনের অর্জন কি, আমি দেখবো তুমি কাজটা কি করছো, ভালো না মন্দ, আমার বিচারের ব্যবস্থাটা হচ্ছে। তুমি দেখবো যে ভালো একটা কাজ করছো, আমি তোমার পেছনে সৈন্য হিসেবে দাঁড়াতে আমার কোনো অসুবিধা নেই। আমি সবাই কি সব কিছু করতে হবে এমন তো নয়, কোনো কাজ তুমি ভালো করবে আমি পাশে দাঁড়াবো, আমি একটা ভালো কাজ করবে তোমরা সকলে পাশে দাঁড়াবে, একতাবদ্ধ হয়ে আমরা একটা ভালো গন্তব্যে পৌঁছাবো, দেশটাকে সুন্দর করব। এটাই তো, তাই না? আমরা একটা জায়গায় গিয়ে দেশে পৃথিবীর সব জায়গায় পরিচয় দিতে পারি যে এটা আমার বাংলাদেশ, হ্যাঁ, আমরা এই অর্জনগুলো করেছি, আমরা এই কাজগুলো করেছি। এবং এটা শুধু অর্জনের সাথে সাথে এটা একটা বড় ধরনের প্রাপ্তি নিজের এবং দেশের জন্য। এবং দেশের নামটা যখন যে কোনো জায়গায় উচ্চারিত হয়, তখন প্রত্যেকটা মানুষের ভিতরে এক ধরনের গর্ব এবং এক ধরনের আত্মবিশ্বাস জন্ম নেয়, যেটা আসলে সত্যি সবার জন্য অনেক বেশি দরকারি। আপনারা শুনছেন এই মুহূর্তে এশিয়ান রেডিও 90.8 FM, এবং আজকের মিউজিক কার্নিভালে আমাদের সাথে আছেন আব্দুল্লাহ আল মাসুম। তার কথাও আমরা শুনছি এবং অনেক অনুপ্রেরণার কথা শুনছি, অনেক উৎসাহ ব্যঞ্জক কথা শুনছি, এবং তরুণদের এগিয়ে যাওয়ার মতো অনেক উপায়, অনেক পথ তিনি বাতলে দিচ্ছেন। থ্যাংক ইউ, আমার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ যে আমাদের সাথে আজকে থাকার জন্য। এই মুহূর্তে স্ক্রিনের দিকে তাকাবো, তবে তার আগে বলতে চাই আমাদের সাথে অতিথি আছেন ঠিক সন্ধ্যা
7টা পর্যন্ত। সো আপনার যে কোনো কথা, যে কোনো জিজ্ঞাসা আপনি অবশ্যই করতে পারেন। সেলফোনের মেসেজ অপশনে যাবেন, গিয়ে লিখবেন AR স্পেস আপনার নেম, লোকেশন এবং আপনার কথাগুলো সেন্ড করবেন 2323 এই নাম্বারে। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সাথে আছে সাগর, গাজীপুর থেকে লিখেছে একটা গান শুনতে চান তিনি। আচ্ছা, একজন লিখেছেন যে কথাগুলো সত্যি অনেক বেশি ভালো লাগছে এবং অনেক বেশি উৎসাহ ব্যঞ্জক। থ্যাংক ইউ আপনাকে লেখার জন্য। এবং আমরা যেই কথাটা বলছিলাম আর কি, যে জীবনের সবচেয়ে বড় স্বীকৃতি বা সবচেয়ে ওই কথাটা বলছিলাম। মানুষের ভালোবাসাটা তো অবশ্যই সবচেয়ে বড় স্বীকৃতি। আমি কয়েক হাজার পুরস্কার পেলাম, কিন্তু আমি আমার মৃত্যুর সাথে সাথে মানুষ আমাকে ভুলে গেল। আমার কোনো কবিতা হৃদয়কে ঝঙ্কৃত করলো না, আমার কোনো গান তাদের মনে স্থান করে নিল না, এটা ফিরে ফিরে আসলো না, তাহলে আসলে ওই স্বীকৃতির কোনো মূল্য নাই। তথাপি পুরস্কার তো সবসময় একটা উৎসাহ যোগায় মানুষকে। এই ধরনের স্বীকৃতি আমি অনেক পেয়েছি, আসলে প্রায় 20-22টা মানে পুরস্কার পেয়েছি। তার মধ্যে ডক্টর ওয়াজেদ স্মৃতি স্বর্ণপদক একটা ছিল, সেটা ওই যে আপনার ওই যে পরমাণু বিজ্ঞানী একজনকে দিল, ভাষা সৈনিককে একজনকে দিল। তাদের দ্বিতীয় মানে একটা পুরস্কার ইয়ের সময় তারা গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে আমাকে তারা মূল্যায়িত করেছে, স্মরণ করেছে। তারপর আপনার কবি কাজী কাজের নেওয়াজ স্বর্ণপদক, এটা আমি পেয়েছি গীতিকার হিসেবে। আমি আব্দুল আলিম, মরমী কবি, মরমী গায়ক আব্দুল আলিম স্মৃতি পুরস্কার, এটা ভিডিও নির্দেশক হিসেবে একটা বিজ্ঞাপন নির্মাণের জন্য পেয়েছি। ভিডিও, ওই গানের ভিডিও, প্রায় 600-700 গানের ভিডিও আমার তৈরি করা আছে, ওগুলোর জন্য বিভিন্ন ভালো ভালো কিছু কাজের জন্য পেয়েছি। ও আমি যেটা বলছিলাম যে ওই আমার কিছু ফিলার সং আছে, ওগুলোর জন্য কিছু পুরস্কার আমি পেয়েছি। যেমন 14-15 জন তারকা শিল্পী কণ্ঠ দিয়েছিল আমার একটা গানে, আজকে থেকে 12-13 বছর আগে বানানো, শিশু শিক্ষাকে উৎসাহিত করে একমাত্র বাংলাদেশের গান, সেটা আমার নির্মাণ করা। আমার কথা, সুর, ডিরেকশন, সম্পাদনা, প্রযোজনা, নির্দেশনা করা, ওটা প্রায় 9টা টিভি চ্যানেল, স্যাটেলাইট টিভি চ্যানেলে এটা বিভিন্ন সময় ফিলার হিসেবে গিয়েছে। 250 শিশু শিল্পী কাজ করেছে। আমি সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলে এটা শুটিং করেছিলাম এবং ক্রোমা শুটিং এবং আর বাইরে কিছু শুটিং করেছিলাম। আমার লেখা শুরু করা একটি গান, এটা আমার একটা অনবদ্য সুন্দর সৃষ্টি। আমার খুব ভালো লাগে এই সৃষ্টিটা, যখন আমি বারবার মাঝে মাঝে দেখি, যে এটা আমার মনে হয়েছে যে এটা একটা সামাজিক দায়িত্বের মতো কাজ করেছে। শিশু শিক্ষাকে উৎসাহিত করে একটা গান আমি করেছি। তারপর আমি যেমন ভাষার উপর একটা ড্রামেটিক ফিলার সং আমি করেছিলাম, বাংলা ভাষার উপর 21শে ফেব্রুয়ারি, কবিতার ফেরিওয়ালা। এটাও 9-10টা টিভি চ্যানেলে, স্যাটেলাইটে বিভিন্ন সময় খুব ফিলার হিসেবে গিয়েছিল। বৈশাখী টেলিভিশন তখন মাত্র জন্মগ্রহণ করে, আমার লেখা গান দিয়ে, দেশের গান দিয়ে সেটা উদ্বোধন হয়েছিল। তারপরে আবার কবিতার ফেরিওয়ালা, এই ভাষার গানটাও তারা প্রায় 200 বারের উপর তারা প্লে করেছিল, আজকে থেকে প্রায় 13-14 বছর আগে। এবং মানে এটা আরও 8-9টা টেলিভিশনে গিয়েছিল। তারা মিউজিক আমার ইন্টারভিউ করেছিল, তাদের নিউজ কাভারেজ করেছিল, আমার কয়েকটা শিল্পী সহ। এই প্রথম ছিল আমার ভূগোলের বাইরে মানে এক ধরনের একটা গণমাধ্যমের স্বীকৃতি। তারা নিউজের ভেতরে তাদের প্রায় 4টা-5টা নিউজ বুলেটিনে আমার ইন্টারভিউ শো এবং আমার শিল্পীদের ইন্টারভিউ শো প্রচার করেছিল। এবং তারা এইভাবে বলেছিল যে স্বাধীনতার 23 বছর পরে যে কাজটি হয়তো অনেকেরই করার কথা ছিল, সেই কাজটি সম্পাদন করলে, দায়িত্বটি সম্পাদন করলে একজন তরুণ। তখন আমি আরো অনেক তরুণ ছিলাম, এখন যদি বৃদ্ধ হয়ে যাই, সবসময় তারুণ্যের মন নিয়ে এগিয়ে যেতে চাই মৃত্যুর একদিন পর্যন্ত। তো আসলে আমার মূল লক্ষ্য হচ্ছে, জীবন ভরে মূল লক্ষ্য হচ্ছে যে মৃত্যুকে জয় করা, মৃত্যুঞ্জয়ী হওয়া। মানুষের কি আছে? মানুষের কারো 5 কোটি টাকা আছে, কারো 500 কোটি টাকা আছে, কিন্তু মৃত্যুকে জয় করা। মানুষের হাতে লিমিটেড সময়, কেউ 50 বছর বাঁচবে, কেউ 60 বছর বাঁচবে। এই সময়টাকে, এই স্বাদের জন্মটাকে সার্থক করা যায় কিনা, মানুষের জন্য কিছু করে, সৃজনশীল কোনো কাজ করে, ভালো কিছু করে। তো এরকম অনেক কিছু, অনেক রকম স্বীকৃতি, আরো অনেক পুরস্কার, সব কিছুর কথা এখন আসলে মনে পড়ছে না। আচ্ছা, এগুলি নিয়ে খুব চিন্তা করি না। থ্যাংক ইউ আপনাকে এত চমৎকার স্মৃতিচারণ করার জন্য এবং অসাধারণ কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। এই মুহূর্তে আমরা আছি মিউজিক কার্নিভালে এবং যে গানটি নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম, আখি আলমগীর এবং সীমান্তের করা রংধনু গানটি, এবং এই গানটার পরপরই আমরা ফিরে আসছি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। একটা তথ্য দিই, এই গানটি দিয়ে আমার লেখা প্রায় 100-এর উপর গান, মানে 100-এর মতো গান নিয়েছে। এটা বোধহয় আমার 100তম গান যেটা লিস্ট হয়েছে আর কি। সো আমরা শুনি গানটা এবং ফিরছি গানের পরে। আমার রংধনু, এক হাত দুটি তোর বাড়া, পৃথিবী সবগুলো রং আইতে তাকে ছাড়া। আমার রংধনু, এক হাত
মানে না মন মানা মায়াবী যত কল্পনা ভালোবাসায় আঁকা তুই আমার জীবন প্রদীপ দিবি কিনা সাড়া রে দিবি কি না সারা দিবি কিনা সাড়া রে দিবি কি না সারা অন্য মাতঙ্গনু আত্মটি তোর ভাড়া পৃথিবীর সবগুলো রং হয় কি তোকে ছাড়া অন্য মাতঙ্গনু আত্মটি তোর ভাড়া পৃথিবীর সবগুলো রং হয় কি তোকে ছাড়া মায়াবী যত কল্পনা ভালোবাসায় আঁকা তুই আমার জীবন প্রদীপ দিবি কিনা সাড়া রে দিবি কি না সারা দিবি কি না সারা রে দিবি কি না সারা দিবি কি না সারা রে দিবি কি না সারা Asian Radio 90.8 চমৎকার একটা গান শুনতে শুনতে আবারও ফিরে আসলাম মিউজিক কার্নিভালে। আপনি শুনছেন এশিয়ান রেডিও 90.8 FM এবং এশিয়ান রেডিও 90.8 FM এই মুহূর্তে আপনার সাথে আছে রায়হান, এবং রায়হানের সাথে আজকে আছেন একজন বিশেষ অতিথি আব্দুল্লাহ আল মাসুম ভাই, আমাদের সবার প্রিয়। এবং ভাইয়ের কাছ থেকে আমরা এতক্ষণ চমৎকার সব কথা শুনছিলাম এবং শেষবারের মতো ভাইয়াকে নিয়ে ফিরলাম। সো শেষবারের মতো আপনার যদি কোনো জিজ্ঞাসা অথবা আপনার যদি কোনো কথা থাকে ভাইয়াকে উদ্দেশ্য করে অবশ্যই লিখতে পারেন। সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখবেন AR স্পেস আপনার নেম, লোকেশন এবং আপনার কথাগুলো সেন্ড করবেন 2323 এই নাম্বারটিতে। আচ্ছা, আমরা অনেক কথা বললাম এবং ভাইয়া আসলে এত কাজের সাথে জড়িত যে সবগুলো কাজ নিয়ে কথা বলতে গেলে আসলে আমার কাছে মনে হয় যে এরকম কয়েকটা এপিসোড দরকার, একদিনে শেষ করা সম্ভব নয়। সো এই মুহূর্তে আমরা একটু ভাইয়ার যতটুকু জানি যে ফটোগ্রাফি সম্পর্কে একটা আলাদা একটা জগৎ আছে ফটোগ্রাফির, সো সেই জগৎটা নিয়ে একটু কথা বলতে চাই। আমি তো মূলত কবি, মানে কবিতা দুইভাবে লেখা যায় বিশ্বাস করি। আচ্ছা। একটা হচ্ছে কলমের কালো দিয়ে লেখা কবিতা, আর একটা হচ্ছে আলো দিয়ে লেখা কবিতা। আচ্ছা, আলো দিয়ে লেখা কবিতা আর কালো দিয়ে লেখা কবিতা। আচ্ছা। তো যখন লেন্স দিয়ে আলো দিয়ে একটা মানে সুন্দর একটা দৃশ্যকে বন্দি করি, আমার মনে হয় এটা আলো দিয়ে লেখা কবিতা আমার। আচ্ছা। হ্যাঁ, আমি এরকম অনেক প্রায় 7-8টা দেশ আমি ঘুরে ঘুরে আমি আমার যে একটা ট্রাভেল শুরু করেছি প্রায় 75-80 লক্ষ টাকা খরচ করে। আপনার ওয়ার্ল্ড ট্যুর বলে একটা অনুষ্ঠান আমি করেছি আমার টেলিভিশনের জন্য। আচ্ছা। ওইটা করার সময় আমি কিন্তু কিছু ফটোগ্রাফিও করেছি এবং দেশেও করেছি, এর আগেও করেছি, প্রায় 7-8 বছর ধরেই করি। একসময় BPS এর মেম্বার ছিলাম এবং কিছু কর্মশালা যারা করে এদের কিছু উপদেষ্টা হিসেবে কাজ করেছি, ট্রেনার হিসেবে কাজ করেছি। আমার মিডিয়া স্টেশন বলে একটা হাউস ছিল, সেখানে আমি ফটোগ্রাফি এবং ভিডিও অপারেটিং কোর্সটা করাতাম। 57টা ব্যাচ আমি ছেড়েছি এডিটিং এবং ক্যামেরা অপারেটিংয়ের উপর। আমার বেশ কিছু স্টুডেন্ট বিভিন্ন জায়গায় এখন কাজ করছে। দীপ্ত টিভিতে যেমন জাকারিয়া কাজ করছে, বিটিভিতে কাজ করছে আফরোজা, এরকম অনেক নাম বিভিন্ন সবার নাম এখন করার সুযোগ হয়তো হবে না। তো ওই ফটোগ্রাফিটা আমি সবসময় খুব ভালোবাসতাম এবং আমার কাছে এটা খুব চমকপ্রদ একটা সাবজেক্ট ছিল। এবং আমার 4টা এক্সিবিশন হয়েছে। আমার 3টা ফটোগ্রাফির সলো এক্সিবিশন হয়েছে। তৃতীয়টা হয়েছিল চারুকলায়, সেখানে সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুনুর রশিদ সাহেব সেটা উদ্বোধন করেছিলেন। এবং এখানে মজার ব্যাপার হলো আমাদের দেশে তো আর্ট কালচার বা সৃজনশীল কাজের কদর ততটা থাকে না, কিন্তু মজার ব্যাপার হচ্ছে সেখানে কিন্তু আমি আমার কিছু ছবি সেল করেছিলাম এবং ভালো কিছু সমজদারি পেয়েছিলাম এবং এটা ভালো কিছু সেল, সেখানে প্রায় 8-10টা ছবি বিক্রি হয়েছিল। ওই অনুষ্ঠান থেকে একটা ভালো একটা এসেছিল। আমার মনে হয়েছিল যে মানুষের রুচি পরিবর্তিত হচ্ছে এবং মানুষ এখন সামান্য টাকার থেকে অসামান্য গুণাবলী এবং প্রতিভা এবং কাজকর্মগুলোকে মানুষ আলাদা করে মূল্যায়ন করার একটা চেষ্টা তাদের ভিতরে এখন তৈরি হচ্ছে। এটা একটা প্র্যাকটিস, গুড প্র্যাকটিস এবং একটা সুসভ্য একটা সংস্কৃতিবান জাতির জন্য এই চিন্তা চেতনায় আসাটা অনেক জরুরি আর্ট কালচারকে এগিয়ে নেওয়ার জন্য। আচ্ছা, এই ফটোগ্রাফির ব্যাপারে তো আমরা শুনলাম, কিন্তু তার আগে আরেকটু আমি একটু অ্যাড করতে চাই যে এই মিডিয়াতেও আপনার অনেক স্টুডেন্টরা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই যে টেকনিক্যাল ব্যাপারগুলো যেগুলো আপনি মানে প্রত্যেকের ভেতরে ধারণ করে দিয়েছেন আর কি, এই ব্যাপারটা নিয়ে একটু যদি কথা বলতেন যে আপনার স্টুডেন্টদেরকে নিয়ে। আমি যেটা মনে করি কি যে একটা সূর্য যখন আলো ছড়ায়
তখন কিন্তু সেটা রাজার ঘরে রাজার মেয়ের ঘরে জানলা দিয়ে সেটা ঢুকবে, এটা যখন চাঁদের আলো বিকরিত হয়, এটা রাজার ঘরের মেয়ের ঘরেও সেটা যায়, একটা কৃষকের মেয়ের ঘরে সেটা যায়, একটা সাধারণ জেলের ছেলের কাছেও সেটা যায়, একটা সাধারণ একটা মানে একটা ওই ধরনের একটা মানুষের কাছেও যায়। মানে আমি মনে করি কি যে আমাদের ভেতরে যার যতটুকু আলো আছে সেটা যদি আমরা শেয়ার করি এবং এই আলোটা যদি ছড়িয়ে পড়ে, একটা প্রদীপ থেকে যদি লক্ষ প্রদীপ জ্বেলে ওঠে, আমি হয়তো আমার জীবদ্দশায় খুব বেশি কিছু করে যেতে পারবো না, কিন্তু আমি যদি 2000 গুণগ্রাহী আমার কিছু গুণাবলী 2000 লোকের 1000 লোকের ভিতরে দিয়ে যেতে পারি, তারা যদি আবার 10,000 লোককে দেয়, তারা যদি আবার ক্রমবিকাশমান করে, তাহলে কিন্তু একসময় যে সেটা একটা বড় ব্যাপার। হ্যাঁ, গুরু পরম্পরায় এবং হৃদয় থেকে হৃদয়ে এই আলোটা ক্রমবর্ধমান থাকবে সেটা। বিকরিত হলো, এটা একটা আমি মনে করি যে ভালো কাজ। আর আমাদের দেশে না শিক্ষার যে সিস্টেমটা আছে, অনেক সময় দেখা যায় ডিগ্রি পাস করে অনার্স পাস করে একটা ছেলে কিন্তু ভালো জব পাচ্ছে না। টেকনিক্যাল কাজগুলোর একটা মূল্যায়ন আছে। আমি অনেককে বলি যে তোমাদের যদি ইন্টারেস্ট থাকে, আমাদের দেশে যেমন আরও 10টা টেলিভিশন লাইসেন্স পেয়েছে, তারা আসতেছে। হ্যাঁ, তাদের 20 জন করে ক্যামেরাম্যান লাগবে, 200 ক্যামেরাম্যান লাগবে, 15 জন করে এডিটর লাগবে, 150 এডিটর লাগবে। তোমরা সাধারণ এইচএসসি পাস করে ডিগ্রি পাস করেও কিন্তু একটা কম্পিউটার জানলে তুমি জাস্ট ফ্রেমিং, শর্ট ডিভিশন এগুলো শিখে নাও, লাইট কারেকশন শিখে নাও, একটা সফটওয়্যার চালানো শিখে নাও, একটা অ্যাডোব প্রিমিয়ার, একটা ইডিয়াস চালানো শিখে নাও, একটা সেন্স গ্রো করো, একটা প্রোগ্রাম কিভাবে কাটতে হয়, এগুলো তো সহজ একটা ব্যাপার। এই কালার কারেকশন করে এই মানে এই জিনিসগুলো সম্পর্কে তার আগ্রহ থাকতে হবে, ভয় পেলে চলবে না। এগুলো কেউ কঠিন কিছু না, এবং এগুলি যে খুব বেশি মেধাবী লোকরা করে ব্যাপারটা তাও না। এটা একটা মিনিমাম কমন সেন্স থাকতে হয়, একটা ন্যাক থাকতে হয়, কিছুটা ক্রিয়েটিভিটি থাকতে হয়, এবং টেকনিক্যাল কিছু কাজ যে সফটওয়্যার জানা থাকলে 6-7টা সাবজেক্ট আমি পড়াতাম, 57টা বেচে দেখেছি যে অনেক মধ্যম ক্যাটাগরির মেধাবী ছেলেরা খুব ভালো করছে, 20-30 হাজার টাকা স্যালারিতে, 15,000-20 হাজার টাকা স্যালারিতে শুরু করেছে, এখন 35-40 হাজার টাকা স্যালারি পাচ্ছে, এবং এটা তো তাদের জন্য একটা বড় আশীর্বাদ রূপে কাজ করেছে। চমৎকার, ধন্যবাদ। অসাধারণ সব কথা শুনছি আমরা, এবং এই মুহূর্তে আমরা একেবারে শেষের দিকে আছি, এবং আপনার একটু ব্যক্তি জীবন নিয়ে, একটু পারিবারিক জীবন নিয়ে একটু যদি বলতেন। আমার পারিবারিক জীবন বলতে আমাদের গ্রামের বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ লক্ষণখোলা। হ্যাঁ, আমি নদীর শীতলক্ষার ওপারের মানুষ। আমার নানা তো জীবিত নাই, নানি জীবিত আছে, দাদা দাদি কেউ জীবিত নাই, তাদের জন্য দোয়া করি। তারা খুব ভালোবাসতেন, বিশেষ করে দাদি ভালোবাসতেন। আমি খুব অসুস্থ হওয়ার পর ওনার মৃত্যুর পেছনেও একটা আধ্যাত্মিক গল্প আছে আমার জীবনের সাথে জড়িয়ে। আমাকে হসপিটালে ভর্তি করা হবে এরকম একটা অবস্থায় উনি ফজরের নামাজ আদায় করতে গিয়ে লিচু গাছের কাছে মারা গেলেন। তার আগের দিন রাতে করেছিলেন, উনি প্রার্থনা করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ, আমার যতটুকু হায়াত আছে আমার নাতিকে দিয়ে দাও, তার বদলে আমাকে নিয়ে নাও। আল্লাহ কখন কোনটা আসলে কবুল করে ফেলে, কিসের ভিতরে কি হয় এটা বলা খুব মুশকিল, আধ্যাত্মিক ফায়সালাগুলো। এবং দেখা গেল যে আমাকে আর হসপিটালে ভর্তি করতে হয় না এই অসুস্থতার ভিতরেও, এবং আমি খুব ভালো আছি, সুস্থ আছি। কিন্তু আমার দাদি হয়তো নেই, তার জন্য দোয়া করি। আমার বাবা, উনি একজন ব্যবসায়ী। হ্যাঁ, উনি আমার লেখাটেখার খুব সমজদার, কিন্তু যখন আমি এত কিছুর সাথে ইনভলভ হয়েছি, মাঝে মাঝে উনি বিভ্রান্ত হয়ে গেছেন যে আমার ছেলেটা এত কিছুর সাথে ইনভলভ হচ্ছে, সে আবার এগুলো ইমব্যালেন্সড হয়ে যায় কিনা, বা অনেক ট্যালেন্টেড মানুষ অনেক সময় দেখা যায় যে অনেক রকম বিপদ চলে যেতে পারে, করতে পারে। তো আমি তো আসলে শৈশব থেকে কখনো একটা ধূমপানও করি নাই। আমার নেশা সৃজনশীলতা, আমার নেশা সৃষ্টি, আমার নেশা হচ্ছে 10টা মানুষকে এগিয়ে দেয়া। তো এগুলো যখন তারা বুঝতে পেরেছে, তারা এখন খুব হ্যাপি, তারা আমাকে নিয়ে খুব পজিটিভ ফিল করে, খুব গর্ব করে। হ্যাঁ, এবং অপরিচিত মানুষের সাথে যেমন করে, পরিচিত মানুষরাও এরকম করে। এবং আমার ভাই বোন 2জন, একটা ছোট বোন, ও আমার প্রথম স্টুডেন্ট। আমি প্রথম তাকে নিজে হাতে যত্ন করে তৈরি করি। ও এখন আমার তো সম্মানটা সে রেখেছে, আমরা এখন তার জন্য গর্ববোধ করি। সে বিবিসি নিউজ প্রেজেন্টার এখন। হ্যাঁ, চ্যানেল আইতে 9-10 বছর সে নিউজ পড়েছে, এবং একটা অপারেটর কোম্পানিতে খুব বড় একটা পজিশনে, বড় একটা অফিসার হিসেবে আছে। আমার ছোট ভাইটা ব্যারিস্টার হয়ে ফিরেছে, সে 10-12টা বিজ্ঞাপনে একসময় মডেল হয়েছে। হ্যাঁ, খুব তার বয়সের সবচেয়ে জনপ্রিয় একটা শিল্পী সে ছিল, তারেক রাজা। হ্যাঁ, তো সে এখন ব্যারিস্টার হিসেবে, সে এখন আর গণমাধ্যমে নেই, কিন্তু সে ওই প্র্যাকটিস করছে, একটা চেম্বারে প্র্যাকটিস করছে, একটা ইউনিভার্সিটিতে পড়াচ্ছে। হ্যাঁ, তো আমার মা উনিও মাঝে মাঝে কবিতা লিখে আমাকে দেখান, বলে বাবা দেখো তো কেমন হয়েছে। মাঝে মাঝে এটা খুব মজা করে। আমি বলবো যদি সময় থাকে আজকে শেষে হলেও আমার মাকে ডেডিকেট করে জেমসের মা গানটা যদি প্লে করা যায় শেষের দিকে, হ্যাঁ, এটা আমার মা শুনবেন হয়তো, তার জন্য এটা ডেডিকেট করা থাকলো যদি আজকে আমাদের সার্ভারে এই গানটা থাকে। আর আমার বাবা, উনি ব্যবসায়ী একজন মানুষ। ওই যে আমরা থাইলমোনিয়াম সেক্টরে গত 9-10 বছর ফার্স্ট হয়েছি ইম্পোর্ট করে। উনি একটা ওয়ান অফ দ্য ডাইরেক্টর, ইন্টার ট্রেডের উনি একজন ডাইরেক্টর, এবং নিটিং
ইন্ডাস্ট্রি গার্মেন্ট ফ্যাক্টরির সাথে জড়িত ছিলেন দীর্ঘদিন। হ্যাঁ, ওই রেকর্ডিং এজেন্সির এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে ছিলেন। অনেক জনশক্তি রপ্তানি করেছেন দেশের বিভিন্ন জায়গায়, খুব সুনামের সঙ্গে মানুষের ভালোবাসার পাত্র হয়েছেন, সমাজসেবামূলক কাজ করেছেন। আমাদেরকে নিয়ে যেমন উনি গর্ব করতে পারেন, ওনাকে নিয়েও আমরা ভাই বোন আমরা সবাই খুব গর্ব করতে পারি। মানুষ ভালোবাসে, গ্রামে যখন যাই শত শত মানুষ গাড়ি থামিয়ে সালাম দেয়, একটু দেখা করে কথা বলতে চায়। মানুষের এই তৃষ্ণাটা আমার মনে হয়েছে এটা শুধু আমাদের অর্জন নয়, এটা আমার বাবারও অর্জন। হ্যাঁ, আমার বাবারও অর্জন। কিছুদিন আগে যেমন আমাদের মসজিদ কমিটিতে, যে মসজিদের মূল প্রতিষ্ঠাতা হিসেবে, দারুস সালাম মসজিদের প্রতিষ্ঠাতা হিসেবে উনি ভূমিকা রেখেছেন, ওখানে যেমন পুরনো কমিটিটার সঙ্গে নতুন কিছু মানুষের একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গিয়েছিল, মানে একটা ঝামেলা তৈরি হওয়ার মতো একটা ব্যাপার, যে একটা দাঙ্গায় চলে যাবে এরকম একটা ব্যাপার, কারণ ওদের টাকা পয়সা নাকি সিস্টেমে নানা রকম প্রশ্ন উঠেছে আর কি, গাছ টাছ কেটে ফেলেছে। তো ওখানে গিয়ে আমি বক্তৃতা করলাম 7-8 মিনিট, দেখি যে স্বেচ্ছায় পুরনো যারা কমিটি তারা ছেড়ে দিল, বললো যে একমাত্র বিতর্কহীন লোক আমাদের এখানে একজনই আছেন, সালাম সাহেব। আমার বাবার কথা বলছে, ওনার এখানে কোনো কমিটির দরকার নেই, আমরা কমিটি থেকে আমরা বেরিয়ে গেলাম, ওনার দায়িত্ব এখন থেকে সব কিছু হবে। আমার বাবা তো বয়স হয়ে গেছে, তারপরও উনি দায়িত্বটা নিলেন। কি করা, সবার এখন একটা ঝামেলা থেকে মুক্ত করার জন্য। তো সবাই, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার বাবা মাকে সবাই ভালো জানে, আমাদেরকে ভালো জানে। তো এই তো সবাই দোয়া করবেন আমাদের পরিবারের সবার জন্য, সবাই যেন আমরা একসাথে ভালো থাকি, মানুষের জন্য কাজ করতে পারি, আমাদেরকে আরও ভালোবাসবেন, যেন আপনাদের ভালোবাসা নিয়ে আরও এগিয়ে যেতে পারি, সেজন্যই করবেন আর কি। শুভকামনা রাখি। আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল এই গুণী মানুষটার জন্য, এবং এই মানুষটা আমাদের সাথে আজকে না আসলে হয়তোবা আমরা তারুণ্য দীপ্ত কিছু কথা থেকে হয়তোবা বঞ্চিত হতাম। ধন্যবাদ অসাধারণ কিছু অভিজ্ঞতা এবং অসাধারণ কিছু তরুণদের জন্য পরামর্শ দেওয়ার জন্য। এবং এতক্ষণ সুপ্রিয় শ্রোতা শুনছিলেন এশিয়ান। আপনি এর আগে বোধহয় প্রশ্নটা করতে চেয়েছিলেন, আমিও তখন আপনাকে থামিয়ে দিয়েছি যে একদম শেষে বলবো, এখন আমি আপনাকে মনে করিয়ে দিলাম, ধন্যবাদ। তো ওই ব্যবসা বাণিজ্য বলতে আমি গার্মেন্ট স্টক এক্সপোর্ট করছি। আমার কিছু ফরেন বায়ার আছে 6-7টা, সাউথ আফ্রিকা, ইরান, ইজিপ্ট এবং বিভিন্ন জায়গায় আমি এটা রপ্তানি করে থাকি 7-8 বছর ধরে। আর এমনিতে কাঁকড়াতে কিছু ইনভেস্টমেন্ট আছে। আচ্ছা, সফট শেল প্রজাতির 30 টন কাঁকড়া এখন আছে, এটা আমরা সাংহাই মার্কেটে এক্সপোর্ট করার জন্য আমরা বায়ার নিয়ে কাজ করছি। আমি একটা গ্রুপ অফ কোম্পানির অ্যাডভাইজার হিসেবে আছি। ওরা 2000 বিঘা জমি নিয়ে কেরানীগঞ্জে একটা প্রজেক্ট করেছে, তাদের অ্যাডভাইজার হিসেবে আছি। এবং 104 বিঘা একটা জমি মাওঘাটের দিকে যেতে ওখানে ক্রয় করা হয়েছে, ওটা আমরা সেল করার জন্য কিছু নিয়ে ক্লায়েন্ট নিয়ে কাজ করছি। এবং আমার এক আত্মীয়, তারা 16-17টা বনানী এবং গুলশানে প্রজেক্ট করেছে রিয়েল এস্টেটের, তারা ভালো ল্যান্ড খুঁজতেছে, সেটার জন্য কনসালটেন্সি করছি। কিছু বিজ্ঞাপন নির্মাণের সঙ্গে জড়িয়ে আছি, এইগুলো নিয়ে আর কি এগুচ্ছে। একটা রিসোর্টের কনসালটেন্ট হিসেবে আছে, আমার নিয়মিত গেস্টরা যায়। আপনাদের সবারও নিমন্ত্রণ থাকলো, পুরো এশিয়ান রেডিও টিমের বিশেষ কনসেশন দিয়ে দিব, অসুবিধা নেই, আসবেন, বেরিয়ে যাবেন, ভালো লাগবে, ফিশিং করতে পারবেন, সমস্ত রকম সুযোগ সুবিধা আছে রিসোর্টে। থ্যাংক ইউ আমাদেরকে ইনভাইট করার জন্য, এছাড়াও এত চমৎকার একটা সময় উপহার দেওয়ার জন্য অনেক অনেক মন থেকে অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক ভালোবাসা। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ শুনছিলাম এই ভালোবাসা মানুষটির কথা এবং তার চিন্তাভাবনা এবং গবেষণা এবং কবিতা ছড়া সব ধরনের জায়গাতেই তার অবাধ বিচরণ, এবং এই বিচরণ মৃত্যু থাকুক এবং আমরা সবসময় তাকে আমাদের পাশেই চাই। এতক্ষণ শুনছিলেন মিউজিক কার্নিভালের বিশেষ অতিথির সাথে আড্ডায় ছিলেন, এবং এই সময়টা অনেক বেশি দুর্দান্ত কেটেছে, এবং আশা করছি এরকমভাবেই নতুনত্ব নিয়ে আপনাদের কাছে আবার হাজির হতে পারবো। আজকে অতিথির কাছ থেকে বিদায় নিচ্ছি, তবে আমি আছি ঠিক রাত 8টা পর্যন্তই। আশা করছি আপনি আমার সাথেই থাকবেন। এবং এই মুহূর্তে আমাদের আব্দুল্লাহ আল মাসুম ভাইয়ের মায়ের জন্য জেমসের মা গানটা শুনতে শুনতে আমরা অতিথিকে বিদায় দিচ্ছি। অনেক বেশি ভালো থাকবেন, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, এবং আশা করছি তারুণ্যের যে আলো সেটা আপনি ছড়িয়ে দেবেন সবার মাঝে। আপনাকে অনেক ধন্যবাদ, এবং শ্রোতাদের জন্য আমার এই শুভকামনা রইল, আপনার জন্য সহ, যে অত্যন্ত সুস্বাস্থ্য নিয়ে, সুন্দর মন নিয়ে, হাসি মুখ নিয়ে জীবনে যে কটা দিনই বেঁচে থাকেন, যেন এই জীবনের প্রতিটা দিন অর্থবহ হয়, আপনারা সুখী হতে পারেন, সুন্দর থাকতে পারেন, ভালো থাকতে পারেন। আমার শুভাশিস রইল, আমার জন্য শুভকামনা রাখবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। দশ মাস 10 দিন ধরে গর্ভে ধারণ, কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন। হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল,
জন্মান্তরের বাঁধন কোথা হারালো সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে রাতের তারা